ডিজিটাল আর্কিটেকচার একটু রিকোয়েস্ট করবো যে আমরা যারা পাশাপাশি কথা বলতেছি একটু যদি আমরা আমাদের লেকচারের দিকে অ্যাটেনশন দিই তাহলে সুবিধা। কথা বন্ধ করতে হবে, একটু ফাঁকা বসেন তাহলে কথা বন্ধ হয়ে যাবে। আর আমি দেখতেছি যে আমরা যদি তাড়াতাড়ি শুরু করতে পারি তাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবো। আমার কাছে যেটা মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে উনি শেষ করতে পারবে যদি আমরা একটু কনসেন্ট্রেট করতে পারি। তো আমাদের এখানে এই বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বিষয়ে আমাদের এখানে মোটামুটি 3টার মতো প্রেজেন্টেশন আছে। এই জন্য আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা যদি 10টার মধ্যে শুরু করতে পারতাম সেটা আমাদের জন্য একটু ভালো হতো। তো যেহেতু আমরা একটু পিছিয়ে গেছি, তো তারপর আমরা চেষ্টা করব যে 2টার মধ্যে আমাদের যে কন্টেন্ট আছে বা প্রেজেন্টেশন আছে এটা শেষ করার জন্য। তো যেহেতু একদিকে সময় কম, আবার এই জিনিসটা বোঝারও ব্যাপার আছে, তো এই জন্য আমি একটু অনুগ্রহ করে আপনাদেরকে বা একটু অনুগ্রহ করে আপনারা যদি একটু অ্যাটেনশন দেন বা যদি একটু মনোযোগ দেন বা এই যে একটা চেয়ার খালি দেখা যাচ্ছে যদি এখানে কেউ থেকে থাকে ওনাদেরকে যদি একটু আসতে বলেন সেটা অনেক ভালো হবে। ইন দ্য মিনটাইম আমি আমার প্রেজেন্টেশন শুরু করতেছি। এটা আমার ফার্স্ট প্রেজেন্টেশন, তো বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার। এখানে আমার প্রেজেন্টেশনের টাইটেলে বলা আছে যে এই সংক্রান্ত যে কাজগুলো হয়েছে বা আমাদের যে অর্জনগুলো আছে এবং এটাকে আমরা আমাদের মন্ত্রণালয়ের লেভেলে কিভাবে ইউটিলাইজ করতে পারি বা ব্যবহার করতে পারি, তো সেই আঙ্গিকে মূলত আমার প্রেজেন্টেশনটা থাকবে। এটা জিনিসটা প্রণয়ন বা এটা বাস্তবায়নের নিরিখে যে কার্যক্রম সম্পাদিত হচ্ছে মূলত সেটাকে আমরা ব্র্যান্ডিং করতেছি বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার। তো আমি একটু আবারও বলতেছি যে মূল কনসেপ্টটা হচ্ছে এন্টারপ্রাইজ আর্কিটেকচার। তো এন্টারপ্রাইজ আর্কিটেকচারটাকে যখন আমরা ন্যাশনাল লেভেলে অ্যাড্রেস করি তখন এই জিনিসটাকে আমরা ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলি। আমাদের বাংলাদেশে এই ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারের প্রণয়ন বা এটা ফ্রেমওয়ার্ক বা এটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয় যেখানে তার বায়োমেট্রিক বা তার ফিঙ্গারপ্রিন্টগুলো ক্যাপচার করা হয়। তো এটা খুবই ভালো কথা। আবার ওই একই লোক যখন তার এনআইডি নেওয়ার পরে তার যদি কোনো কারণে বিদেশ যাওয়ার দরকার পড়ে বা পাসপোর্ট বানানোর দরকার পড়ে তখন কিন্তু তাকে একটা ওই পাসপোর্ট অধিদপ্তরে তাকে একটা নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং সেখানে আবারও তার ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করা হয়। তো আপনারা যদি বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন ভবন এবং পাসপোর্ট অধিদপ্তর এই দুটো যদি ফিজিক্যাল ডিস্টেন্স আপনারা যদি দেখেন 1 কিলোমিটার হবে না, হয়তো আধা কিলোমিটারের মধ্যে কিন্তু দুইটা বিল্ডিং বা দুইটা অফিস যদি আমি চিন্তা করি, পাসপোর্ট অধিদপ্তর এবং নির্বাচন কমিশনের যে মূল যে ভবন, তো যদি তার এনআইডিটা প্রথম হয় তো এনআইডি নেওয়ার সময় যে ফিঙ্গারপ্রিন্টটা ক্যাপচার করা হচ্ছে পাসপোর্টের সময় কিন্তু ওই জিনিসটাকে রিইউজ বা পুনর্ব্যবহার করা যেত। বিআরটিএ তে রেজিস্ট্রেশন গাড়ির রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট জি উনি একটা ভালো এক্সাম্পল দিয়েছেন। তো আমি আসলে এই জিনিসটাই বলতে যাচ্ছিলাম যে এটাকে আমরা হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ বলতেছি, যে সরকারের সব দপ্তর বা সংস্থা তারা একটা সমন্বিত ওয়েতে ডিজিটালাইজেশনের মধ্যে দিয়ে যাবে। তো সেরকম যে বর্তমানে আমাদের অবস্থা নাই, জাস্ট আমরা একটা এক্সাম্পল দিলাম, এটা আপনাদের বোঝার সুবিধার্থে, যে একই ফিঙ্গারপ্রিন্ট একাধিক জায়গায় ক্যাপচার করা হচ্ছে যেটা আসলে দরকার ছিল না। যে এনআইডি ডাটাবেসটা যদি অথেন্টিকেটেড হয়ে থাকে তো এখানে প্রত্যেকটা নাগরিকের যে ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষিত আছে ওইটাকে কিন্তু পাসপোর্ট অধিদপ্তর ব্যবহার করতে পারে বা পারত। আমাদের উনি যে এক্সাম্পলটা দিয়েছেন বিআরটি লাইসেন্সিং, সেখানে যদি আলাদা ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করা হয় সেটাও কিন্তু আসলে একই হিসেবে দরকার ছিল না। এনআইডির সাথে যদি একটা ইন্টিগ্রেশন করা যেত এনআইডি সিস্টেমের সাথে, তাহলে একই ফিঙ্গারপ্রিন্টকে কিন্তু ওখান থেকেও ব্যবহার করা যেত। তো এই যে অভাব এইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা এখানে হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ বলতেছি, যে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মাধ্যমে সরকারের সব দপ্তর বা সংস্থাকে একসাথে চিন্তা করে তাদের কার্যক্রমগুলোকে কিভাবে সমন্বিত ডিজিটাল ওয়েতে পরিচালনা করা যায়, মূলত সেইটাকে আমরা বলতেছি ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার। তো এই যেহেতু সময় কম, তো এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা কি এটা আমি জাস্ট সংক্ষেপে দু একটা কথা বলবো। তো দু একটা কথা বলার আগে আমি ছোট একটা ভিডিওতে চলে যাচ্ছি, যে আমি যে ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বলতেছি তার ব্যাক এন্ডে আমি যে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার কথা বলতেছি সেটা আবার বেস কনসেপ্ট হিসেবে এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলতেছি। তো আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা কি আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি।
তো ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য আমি আশা করি যে সবাই বুঝতে পারবেন। তো আমরা ছোট্ট একটা ভিডিও দেখলাম। তো মূলত ভিডিওতে আশা করি আপনাদের কাছে এটা সেলফ ইলাস্ট্রেটিভ ছিল, যেহেতু এখানে মোটামুটি আসলে লিখে দেখানো হয়েছে যে এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা কি। তো সুতরাং আমি যদি নিজের ভাষায় বলতে চাই, আসলে এন্টারপ্রাইজ আর্কিটেকচার এই কথাটা কোনো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা ছোট অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি এটা একটা সরকার ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। তো যখন আমি একটা সরকার ব্যবস্থার ক্ষেত্রে এটাকে প্রযোজ্য বলতেছি, তো তখনই আসলে আমরা জিনিসটাকে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলছি। তো সুতরাং এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মূল কাজটা কি? এন্টারপ্রাইজ আর্কিটেকচারের মূল কাজ হচ্ছে একটা প্রতিষ্ঠান, তার যে লোকবল, তার যে টেকনোলজি, তার যে আনুষঙ্গিক প্রসেস বা ফাংশনগুলো আছে, এগুলো কিভাবে সমন্বিতভাবে কাজ করবে, মূলত এন্টারপ্রাইজ আর্কিটেকচার আছে সেই জিনিসটাই ব্যাখ্যা করতেছে। তো আমরা এখানে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে এই জিনিসটাকে অ্যাড্রেস করতেছি, এই জন্য আমরা এটাকে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলতেছি। তো এই ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারটাকে আমরা যদি একটু সংক্ষেপে বলতে চাই, এটাকে আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেস বা এটাকে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং টুল বলতে পারি। যে প্ল্যানিং প্রসেসটা বা টুলটা আমাদের যে সরকার আছে, এই সরকারের যে হোল অফ গভর্নমেন্ট ভিশন আছে, এই ভিশনটাকে একটা ইফেক্টিভ ট্রান্সফরমেশন প্রসেসে রূপান্তরিত করতে সহায়তা করতেছে। এরকম একটা টুল বা এরকম একটা প্রসেস, এটাকে আমরা ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বলতেছি। আমরা জানি যে আজ থেকে 8-10 বছর আগে বা 10-12 বছর আগে সরকারের ডিজিটাল বাংলাদেশের যে কি বলবো কার্যক্রম তখন থেকে শুরু হয়। তো এখানে ডিজিটাল বাংলাদেশের 4টা পিলার আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল গভর্নেন্স। তা আমি যদি ডিজিটাল গভর্নেন্স বলি, অর্থাৎ সরকারের মূল কাজ হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্সকে বা এই গভর্নেন্স সংশ্লিষ্ট কার্যক্রমকে আপনি যখন ডিজিটাল ওয়েতে করতে যাবেন, তখন এটাকে ডিজিটাল গভর্নেন্স বলা যায়। ই গভর্নেন্স বলা যায়, যেহেতু ডিজিটাল বাংলাদেশের পিলার হচ্ছে ডিজিটাল গভর্নেন্স, এই জন্য আমি ডিজিটাল গভর্নেন্স টার্মটা ব্যবহার করতেছি। তো সুতরাং যখনই আপনি ডিজিটাল গভর্নমেন্ট চিন্তা করবেন, যখনই আপনি ইলেকট্রনিক গভর্নমেন্ট চিন্তা করবেন, যখনই আপনি কানেক্টেড গভর্নমেন্ট চিন্তা করবেন, সব কাছাকাছি জিনিস, তো তখনই আসলে আপনাকে চিন্তা করতে হবে যে সরকারের সমস্ত মন্ত্রণালয় বা সংস্থা তারা কোনো না কোনো উপায়ে এদের পরস্পরের মধ্যে কানেক্টেড থাকবে। তো সুতরাং এই ডিজিটাল গভর্নমেন্ট ডিজিটাল বাংলাদেশের একটা অন্যতম একটা পিলার বা থিমের মধ্যে আছে। তো সেটার জন্য একটা অবশ্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার।
যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে ফিঙ্গারপ্রিন্ট, একই ফিঙ্গারপ্রিন্ট 3 জায়গায় ক্যাপচার করা হচ্ছে, কিন্তু এটার আর্কিটেকচারটা যদি একটু কেয়ারফুলি চিন্তা করে যদি প্ল্যানটা সেইভাবে করা হতো, তাহলে দেখা যেত একই ফিঙ্গারপ্রিন্ট 3 জায়গায় নেওয়ার এই পরিস্থিতিটাকে আমরা হয়তো এড়াইতে পারতাম। ঠিক একইভাবে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এরকম আরো অনেক দ্বৈততা সরকারের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে। তো সেগুলোকে যেন একটা সমন্বিত আর্কিটেকচারের আন্ডারে আনা যায়, সেই জন্যই মূলত ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারটাকে আইসিটি ডিভিশন তথা ক্যাবিনেট ডিভিশন এই জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করতেছে বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে। তো ডিজিটাল বাংলাদেশের সরকারের যে 4টা থিম, তার মধ্যে আরেকটা থিম হচ্ছে আইসিটি বিজনেস। অর্থাৎ আমরা যারা দেশের নাগরিক আছি বা সরকারি অফিসের কর্মকর্তা আছে, আমরা আমাদের দৈনিক যে কার্যক্রম, আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে, এগুলোকে যথাসম্ভব আমরা ডিজিটাল ওয়েতে করার চেষ্টা করব, যেটাকে আইসিটি বিজনেস বলা হচ্ছে। অর্থাৎ দেশের নাগরিক যে যে জায়গায় আছে, তার মধ্যে সরকারি অফিসের কর্মকর্তারা তাদের অফিসিয়াল কার্যক্রম, অন্যান্য যারা একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে তারা তাদের জায়গা থেকে, অর্থাৎ প্রত্যেক নাগরিক তাদের জায়গা থেকে তাদের প্রাত্যহিক কাজকর্মগুলোকে যতটুকু সম্ভব ডিজিটাল ওয়েতে বা আইসিটি টুলসগুলোকে লিভারেজ করে তাদের কার্যক্রমগুলোকে করবে, এটাকে আইসিটি বিজনেস বলা হচ্ছে। তো সেটার জন্য এই ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচারটা আমাদের দরকার পড়বে। তো এই যে ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার বা আমরা বাংলাদেশের সাপেক্ষে যেটাকে বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার বলতেছি, এর 7টা পিলার আছে বা ফোকাস এরিয়া আছে, যেগুলো এখানে দেখানো হচ্ছে। তো আমরা এগুলোকে বিজনেস, ডাটা, অ্যাপ্লিকেশন, টেকনোলজি, ইন্টারঅপারেবিলিটি, মোবিলিটি, সিকিউরিটি বিভিন্ন নামে অভিহিত করতেছি। তো আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, এখানে বিজনেস বলতে আসলে অন্য কিছু না। আমি যদি একটা সরকারি অফিসের কথা চিন্তা করি বা একটা মন্ত্রণালয়ের কথা চিন্তা করি, তো সরকারি কোনো একটা মন্ত্রণালয় বা কোনো একটা দপ্তর বা সংস্থা, তার কিছু লোকবল আছে, তার কিছু মিশন আছে, তার একটা ভিশন থাকবে, তার কিছু প্রসেস বা ফাংশনালিটি থাকবে, কিছু ওয়ার্কিং গ্রুপ থাকবে, তার একটা জনবল কাঠামো থাকবে। এরা সমন্বিতভাবে বা এই জিনিসগুলোকে আমরা এখানে বিজনেস বলতেছি। অর্থাৎ এন্টারপ্রাইজ আর্কিটেকচারের টার্ম অনুযায়ী বিজনেস কথাটার অর্থ হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা সংস্থা, তার যে মিশন থাকবে, তার ভিশন থাকবে, তার যে একটা লং টার্ম প্ল্যান থাকবে, বা তার যে লোকবল থাকবে, তার ওয়ার্ক প্রসেস থাকবে, তার একটা জনবল কাঠামো থাকবে, এইগুলোকে আসলে এখানে বিজনেস বলা হচ্ছে। এরপর আমি যদি ডেটার কথা বলি, তো এটা আমরা সবাই বুঝতেছি কম বেশি যে বিভিন্ন সরকারি অফিস বা আমি যদি অন্যান্য অফিসের কথা চিন্তা করি, কিছু ডেটা বা তথ্য আমরা প্রডিউস করি বা ম্যানেজ করি। তো আসলে ডেটা বলতে ওই যেই তথ্যগুলো আমরা প্রডিউস করতেছি বা ম্যানেজ করতেছি সেগুলোকে ইন্ডিকেট করা হচ্ছে। এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল ডাটা হতে পারে, কাগজ কলমে যে ডেটাগুলো থাকে এগুলোকে আমরা ফিজিক্যাল ডাটা বলতেছি। আর বিভিন্ন সফটওয়্যার সিস্টেমে ডাটাবেজে বা রিলেশনাল ডাটাবেজে বা কোনো একটা অটোমেটেড সিস্টেমে যে ডাটাগুলো প্রডিউস হচ্ছে, ম্যানেজ হচ্ছে, এগুলোকে আমরা লজিক্যাল ডাটা বলতেছি। এরপরে অ্যাপ্লিকেশন, এখানে আসলে অ্যাপ্লিকেশন বলতে আমরা বিভিন্ন সফটওয়্যার বেস সিস্টেম, বিভিন্ন সিটিজেন সার্ভিস, বিভিন্ন ই সার্ভিসকে ইন্ডিকেট করতেছি। এরপরে ইন্টারঅপারেবিলিটি কথা আমরা বলতেছি। তো এই জিনিসটা আসলে আমাদের ডিজিটাল বাংলাদেশের একটা মুখ্য জিনিস। আমি একটু আগেও বলছিলাম যে আমরা যদি কানেক্টেড গভর্নমেন্ট চিন্তা করি, আমরা যদি ইলেকট্রনিক গভর্নমেন্ট চিন্তা করি, যেখানে সরকারের বিভিন্ন দপ্তর বা সংস্থা ইলেকট্রনিক্যালি কানেক্টেড থাকবে। তো আসলে এটার বাস্তবতা আসলে কি এখন আমরা যদি ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমরা এখনো দেখতেছি যে সরকারি বিভিন্ন দপ্তর, সংস্থা বা মন্ত্রণালয়ের মধ্যে যদি তথ্যের আদান প্রদানের দরকার পড়ে, এখনো কিন্তু অনেকাংশে সেটা হার্ড কপি বা ফাইল চালাচালির উপর নির্ভর করতেছে। হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না যে এখন কিছু তথ্য ইমেলের মাধ্যমে আমরা আদান প্রদান শুরু করছি, কিছু তথ্য ইলেকট্রনিক্যালি হয়তো শুরু হয়েছে যেমন ইলেকট্রনিক্যালি। কিন্তু এটা আসলে আমি সত্যিকার অর্থে যদি ডিজিটাল গভর্নেন্স বলি, সত্যিকার অর্থে যদি ইলেকট্রনিক গভর্নমেন্ট বলি, তো এটা কিন্তু আসলে সেটার বাস্তবতা না। তো আসলে ডিজিটাল গভর্নেন্স, ডিজিটাল গভর্নমেন্টের বাস্তবতা আছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কোনো একটা অ্যাপ্লিকেশন সিস্টেম আছে, যেটা ক্যাবিনেট ডিভিশনের কোনো একটা অ্যাপ্লিকেশন সিস্টেমের সাথে কিছু ডাটা বা তথ্য আদান প্রদান করা দরকার। এই ডেটা বা তথ্য দুটো অ্যাপ্লিকেশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে সক্ষম বা এরকম যে অবস্থা, সেটাকে আমরা ইলেকট্রনিক্যালি কানেক্টেড বা কি বলবো যে পরস্পরের সাথে ইন্টিগ্রেটেড আছে, সেটার অর্থে আমরা ব্যবহার করতেছি। তো আমরা এখন দেখতেছি যে আমরা এনআইডি অনলাইনে ভেরিফাই করতে পারি, কিন্তু আমরা কিন্তু পাসপোর্ট এখনো কিন্তু অনলাইনে ভেরিফাই করতে পারতেছি না বা সেরকম সুবিধা কিন্তু আমাদের সামনে নাই। যদি বিআরটি লাইসেন্স আমাদের ভেরিফাই করতে হবে, এখনো কিন্তু অনলাইনে সেই সুবিধাটা আসে না। এরকম অনেক জিনিসের মধ্যে এখনো ইন্টারঅপারেবিলিটির ইস্যুটা রয়ে গেছে, যেটা আসলে ইলেকট্রনিক গভর্নমেন্ট বা ডিজিটাল বাংলাদেশ যদি আমরা বলে থাকি যে আমি আমার মোবাইল থেকে কোনো একটা কাজ করতে পারবো বা আমার বাসায় বসেই কোনো একটা জিনিস ইলেকট্রনিক্যালি করতে পারবো, আমরা কিছুটা হয়তো করতে পারতেছি কিন্তু এখন পুরোপুরি পারতেছি না। এই ইন্টারঅপারেবিলিটি ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য এখানে ইন্টারঅপারেবিলিটির একটা ফোকাস এরিয়া হিসেবে আনা হয়েছে। এরপর আমরা মোবিলিটির কথা বলতেছি।
অর্থাৎ বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে আমাদের মোবাইল ডিভাইস বা স্মার্টফোন বা ক্লাসিক্যাল ফোন ব্যবহারের প্রবণতাটা আশেপাশের অনেক দেশের চাইতে বেশি। তো জন্য একসময় সরকার চিন্তা করতো যে নাগরিক সেবা বা জনগণের দোরগোড়া যাবে, তো সেটা আসলে এখন একটু চিন্তা ভাবনা বা স্লোগানের মধ্যে পরিবর্তন এসেছে যে আমি একজন দেশের নাগরিক, আমার হাতে একটা মোবাইল ফোন আছে, একটা স্মার্টফোন আছে, আমি যেন আমার আঙ্গুলের ছোঁয়ায় আমার স্মার্টফোন থেকে নাগরিক সরকারের সেবাটা পেতে পারি। তো এই জন্যই মোবিলিটিটাকে এখানে ফোকাস করা হয়েছে যে দেশের জনগণ মোবাইল ব্যবহার করতেছে, তো সরকারও জনগণকে সেবা দিতে চায়, তো সেই সেবাটা যতটুকু সম্ভব নাগরিকগণ যেন তাদের মোবাইল ডিভাইস থেকেই পেতে পারে, এই জন্যই মোবিলিটিকে এখানে ফোকাস করা হয়েছে। এরপর আমরা টেকনোলজির কথা বলতেছি। তো আসলে আমি যে অ্যাপ্লিকেশন সিস্টেম কথা বলছিলাম, আমি যে ডেটার কথা বলছিলাম, এই ডেটা এবং অ্যাপ্লিকেশনকে হোস্ট করার জন্য, ইলেকট্রনিক্যালি ম্যানেজ করার জন্য আমার যে আইসিটি ইনফ্রাস্ট্রাকচার লাগবে সেটাকে মূলত আমরা এখানে টেকনোলজি বলতেছি। এরপরে সিকিউরিটি হচ্ছে আমাদের আরেকটা ফোকাস এরিয়া। যখনই আপনি ডিজিটালাইজেশন চিন্তা করবেন, যখনই আপনি অটোমেশনের দিকে যাবেন, তো যে কোনো সরকার ব্যবস্থার উপরে আপনারা জানেন এখানে কিছু স্বার্থান্বেষী মহল থাকে, কিছু ভেস্টেড কোয়ার্টার থাকে, যারা আসলে এই ডিজিটালাইজেশন বা কি বলবো এই অটোমেশনের প্রসেসটাকে বিভিন্নভাবে ব্যাহত করতে চায়। বা যে আমরা সাইবার হ্যাকিং দেখি বা সাইবার বিভিন্ন ইনসিডেন্ট দেখি, এই জিনিসগুলো সরকারি বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েবসাইটের ক্ষেত্রে খুব বেশি হয়। তো সেইগুলো যেন আমরা প্রোটেক্ট করতে পারি, অর্থাৎ আমার এই ডিজিটালাইজেশনের মধ্যে কেউ যেন এরকম সিকিউরিটি ব্রিচ করতে না পারে, এই জন্য সিকিউরিটিটাকে এখানে আলাদাভাবে ফোকাস করা হয়েছে। তো এই ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচারের মধ্যে কিছু মডিউল আছে। তো তার মধ্যে প্রথমে আমরা পলিসি এবং রোডম্যাপের কথা বলছি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার গত 2019 জুলাই মাসে এই বিএনডিএ গাইডলাইন গেজেট আকারে পাবলিশ করেছে। এছাড়া বিএনডিএ এর একটা খসড়া আইন খসড়া পর্যায়ে আছে, হয়তো অতি শীঘ্র আপনাদের কাছে আসবে। তো এই জন্য এটা হচ্ছে আমাদের একটা মডিউল যেখানে কিছু পলিসি এবং রোডম্যাপ থাকবে। বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য আমরা তাদের আইসিটি বেস রোডম্যাপ নিয়ে কাজ করতেছি। আপনারা যেখানে আছেন আপনাদের জন্য কিন্তু বিএনডিএ গাইডলাইনে বলা আছে যে প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের স্বতন্ত্র ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ প্রণয়ন করবে। তো সেটাও কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব। তো সেটা হচ্ছে আমার পলিসি এবং রোডম্যাপ কম্পোনেন্টের মধ্যে। এরপরে আমাদের সেকেন্ড যে কম্পোনেন্ট, আমরা কিছু স্ট্যান্ডার্ডস এবং গাইডলাইনের কথা বলতেছি। জি, সরকারের তো সামগ্রিক একটা আইসিটি পলিসি দেখতে পারে, সেই আইসিটি পলিসির সাথে স্পেসিফিক মন্ত্রণালয় কিংবা বিভাগে আইসিটি পলিসির সামঞ্জস্যতা কিভাবে আছে? আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। তো কোশ্চেনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমি একটু, যেহেতু বিএনডি এর প্রেজেন্টেশন, আমি একটু বিএনডি এর আলোকে একটু বলার চেষ্টা করি। আসলে সামগ্রিকভাবে বলাটা আমার আয়ত্তের বাইরে। তো আইসিটি পলিসি 2018 বা 2018 যেটা আছে, তো এটার আওতায় যে গৃহীত কর্মপরিকল্পনা আছে, আমরা যতটুকু জানি ক্যাবিনেট ডিভিশন থেকে এই আইসিটি পলিসি 2018 এর আওতায় গৃহীত কর্মপরিকল্পনা আমরা এনডিএ পোর্টাল বলতেছি, যেখানে আপনি বিএনডিএ সম্পর্কে নলেজ বেস ম্যাটেরিয়াল পাবেন বা আমাদের চলমান কার্যক্রম, আমাদের বিভিন্ন অ্যাচিভমেন্ট বা নতুন কোনো আপডেট থাকলে সেগুলো সম্পর্কে আপনারা এখান থেকে জানতে পারবেন। এরপর 4 নম্বর বলতেছি একটা আর্কিটেকচার ম্যাচুরিটি টুল আছে আমাদের। এই ম্যাচুরিটি টুলটা আপনাকে কিভাবে হেল্প করবে, যেমন আপনার একটা অ্যাসেসমেন্ট দরকার পড়তে পারে যে বিএনডি এর আলোকে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবস্থান কোথায়। তো এটা যদি আপনি যাচাই করতে চান, পরিমাপ করতে চান, তো তখন আপনাকে এই ম্যাচুরিটি টুলটা বিভিন্ন সিটিজেন সার্ভিস, যেমন আমি এখানে কিছু সার্ভিসের এক্সাম্পল দিয়েছি, যেমন ইলেকশন কমিশনের যে ডাটাবেসটা আছে যেটাকে আমরা সিটিজেন অথেন্টিকেশন সার্ভিস বলতেছি, সেটা আমাদের সার্ভিস বাসের সাথে কানেক্টেড আছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম বা সিটিজেন সার্ভিস তারা এই সার্ভিসটা ব্যবহার করতেছে। এছাড়া আরো কিছু সিস্টেমগুলোর কথা এখানে বলা আছে, যেমন ফাইন্যান্স ডিভিশনের পে ফিক্সেশন সিস্টেম, সেটাও আমাদের সার্ভিস বাসের সাথে কানেক্টেড। চাইলে এখান থেকে আপনারা ওই পে ফিক্সেশন সিস্টেমের ডাটাবেসের সাপেক্ষে গভর্নমেন্ট এমপ্লয়ি কারা সেই ভেরিফিকেশনটা করতে পারবেন। তো এরপরে আমাদের একটা আর্কিটেকচার ম্যাচুরিটি অ্যাসেসমেন্ট টুল আছে। তো এই টুলটার কথা আমি ইতিমধ্যে বলেছি যে এটাও বর্তমানে কার্যকর অবস্থায় আছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আমরা আইসিটি রোডম্যাপের কথা বলতেছি, যেটা আমি একটু আগেও বলেছিলাম যে বিএনডি গাইডলাইনের আলোকে প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের নিজস্ব ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ প্রণয়ন করবে। তো আমরা আইসিটি ডিভিশন থেকে বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে 3টা সরকারি সংস্থার জন্য তাদের আইসিটি রোডম্যাপ অলরেডি বানিয়ে দিয়েছি। একটা হচ্ছে খাদ্য অধিদপ্তর, আর একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং আইসিটি ডিভিশন। তো এরপরে আমাদের কিছু ট্রেনিং এবং অ্যাওয়ারনেস কার্যক্রম আছে। বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার কর্মকর্তা, বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউটে যারা কর্মরত আছেন, আইসিটি ডিভিশন, বিসিসি কর্মকর্তা, এদের সমন্বয়ে প্রায় 75 জনের মতো সরকারি কর্মকর্তাকে সিঙ্গাপুর থেকে 7 দিনের একটা ট্রেনিং বা প্রশিক্ষণ কার্যক্রম আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। সামনে আরো এরকম ট্রেনিং আসতেছে, আপনাদেরকে হয়তো আমরা জানাবো এই ব্যাপারে।
আমাদের কিছু লিগ্যাল অ্যাক্টিভিটি আছে, যেমন অলরেডি আমরা বলেছি যে বিএনডি গাইডলাইন। সিলেকশন প্রসিডিউরটা কি হবে? তো অফিসার সিলেকশনটা কিভাবে হবে? কিংবা করে এটা আসলে যখন এটা 2017 কথা বলতেছি, তো তখন আইসিটি ডিভিশন থেকে এরকম বিভিন্ন মন্ত্রণালয় চিঠি গিয়েছিল এবং সেই চিঠি হয়তো যাদেরকে সিলেক্ট করা হয়েছিল আসলে 50 বা 75 জন, খুব বেশি না, তো ওইরকম চিঠি দেওয়া হয়েছিল এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে যাদেরকে নির্বাচন করা ছিল তাদেরকে আমরা পাঠিয়েছিলাম। সামনে কি আবার আছে, তবে এই মুহূর্তে এখন ফাইনাল হবে, আমি আপনাদেরকে জানানো হবে, ঠিক আছে? তো বিএনডি গাইডলাইনের কথা বলতেছিলাম, এটা অলরেডি 2019 জুলাই মাসে এটা অলরেডি গেজেট আকারে পাবলিশ হয়েছে। এছাড়া একটা অ্যাক্ট বা বিএনডির একটা স্বতন্ত্র আইন এই মুহূর্তে ড্রাফট অবস্থায় রয়েছে, হয়তো আপনারা সপ্তাহখানেকের মধ্যে এটা মতামতের জন্য আপনাদের এখানে আসবে। এবং আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিও আছে, আমাদের কিছু অ্যাচিভমেন্ট আছে, সেটা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। এই যে আমরা বিএনডি, যেটাকে আমরা ই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বলতেছি, তো আমাদের এই বিএনডি এটা হচ্ছে টোগাই ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো টোগাই হচ্ছে দ্য ওপেন গ্রুপ আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক। তো এই যে দি ওপেন গ্রুপ, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভেন্ডর নিউট্রাল নন প্রফিট অর্গানাইজেশন। তো তাদের ফ্রেমওয়ার্কটাকে আমরা ব্যবহার করতেছি। তো আমরা যে তাদের ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতেছি, আমাদের যে অ্যাপ্রোচ, আমাদের যে মেথোডোলজি, আমাদের যে অ্যাকমপ্লিশমেন্ট বা যতটুকু আমরা আগিয়েছি, এগুলো আমরা তাদের কাছে সাবমিট করেছিলাম। তারা সেগুলো যাচাই বাছাই করে 2018 সালে আমাদেরকে একটা সম্মাননা বা স্বীকৃতি দিয়েছিল, যেটাকে তারা তাদের ভাষায় দ্য প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড বলতেছে, এবং এটা ছিল গভর্নমেন্ট ইন্টারনেট আর্কিটেকচার ক্যাটাগরিতে। তো এইটা জাস্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দুই মন্ত্রী তারা হস্তান্তর করছে, সেরকম একটা জিনিস এখানে দেখানো হয়েছে। আমাদের আর একটা অ্যাচিভমেন্ট আছে 2019-এ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন থেকে এই স্বীকৃতি বা সম্মাননাটা আমরা পেয়েছিলাম, সেটাও আমাদের এই বিএনডি এর জন্য, এবং তারা এটাকে একটা উইনার অ্যাওয়ার্ড বলতেছে। তো সেটাকে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হচ্ছে, সেটা এখানে দেখানো হয়েছে। আসলে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে ইন্টারন্যাশনালি আমাদের এই কনসেপ্টটাকে আমরা ভেরিফাই করেছি, যে আমরা যে অ্যাপ্রোচ বা মেথোডোলজি বা যেভাবে আমরা আগাচ্ছি, এতে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে আমাদেরকে সম্মাননা বা স্বীকৃতি দেওয়া, এটাই আমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছে যে বাংলাদেশের সরকার ব্যবস্থার জন্য এটা সাকসেসফুলি বাস্তবায়ন করা সম্ভব। এবং সেভাবেই ক্যাবিনেট ডিভিশন এবং আইসিটি ডিভিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালিত করতেছি। তো আমরা এখানে স্ট্যান্ডার্ডস এবং গাইডলাইন্সের কথা বলেছিলাম। তো আমি আবারও বলতেছি যে স্ট্যান্ডার্ডসগুলো আসলে তখনই কাজে লাগবে যখন আপনার মন্ত্রণালয় বা সংস্থার আন্ডারে বিভিন্ন সিটিজেন সার্ভিস বা অ্যাপ্লিকেশন সিস্টেম যখন আপনারা প্রকিউরমেন্ট করবেন বা ডেভেলপমেন্ট বা ইমপ্লিমেন্ট করবেন, তখন এই স্ট্যান্ডার্ডসগুলো আপনার কাজে লাগবে। কাজ তো আপনারা আপনাদের ভেন্ডর প্রতিষ্ঠানকে দিয়েই করাবেন, কিন্তু তাদের সাথে যদি এই স্ট্যান্ডার্ডসগুলো কম্পাইল করার চেষ্টা করেন, তো দেখা যাবে যে এই সফটওয়্যার সিস্টেমগুলোর সাথে অন্য সফটওয়্যার সিস্টেমের ইন্টিগ্রেশনে কোনো ঝামেলা হবে না। যেমন আমি আনঅফিশিয়ালি শুনেছি যে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এই যে আওতাধীন সংস্থা আছে, দপ্তর আছে, তাদের প্রায় 10 থেকে 12টা বা 15টা অ্যাপ্লিকেশন সিস্টেম ইতিমধ্যে চালু এবং কার্যকর অবস্থায় আছে। তো এটাই আসলে আপনারা নিজেরা একটু বিচার বিবেচনা করতে পারেন, এই যে 10, 12 বা 15টা অ্যাপ্লিকেশন সিস্টেম এই মন্ত্রণালয়ের আন্ডারে চালু আছে, কার্যকর অবস্থায় আছে, এরা পরস্পরের মধ্যে ডাটা আদান প্রদান করতেছে কিনা বা কতটুকু কি অবস্থায় আছে, এটা কিন্তু আপনারাই যাচাই করবেন। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা একটু কাইন্ডলি কি বলবেন, কি একটা উদাহরণ দেন যে কি কি অ্যাপ্লিকেশন? আসলে আমি তো মন্ত্রণালয়ের বাইরে থেকে এসেছি, আপনি বলতে পারবেন? একটু পারবেন বলতে? আমাদের বোঝা দরকার যে কি অ্যাপ্লিকেশন আছে এবং আমরা কি করতে পারি। আপনি বসে বলেন, ওখান থেকে বসে বলেন। যে আমাদের প্রশিক্ষণার্থীদের যে তথ্য মাধ্যমে ডাটাগুলো এনসার করা হয়, এটা আমাদের একটা ই সার্ভিস। আর বর্তমানে সেলাই মেশিনের জন্য ডাটাবেস তৈরি করা হচ্ছে, হোস্টেলের জন্য হোস্টেলের আবাসিক সুবিধার জন্য রেজিস্ট্রেশন ডাটাবেস তৈরি করা হচ্ছে। আপনি কি এগুলোকে বোঝাচ্ছেন? এক্স্যাক্টলি। আমি আসলে তাহলে এটা কয় ধরনের আমরা একদম আমরা অ্যাপ্লাই করছি, কয়টা আছে এরকম এখন? আমরা আসলে 3-4টা আমাদের কার্যক্রম চলছে। আচ্ছা, এক্স্যাক্টলি। এগুলো হচ্ছে আমরা সাবমিট করেছি, এগুলো আস্তে আস্তে। আচ্ছা, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, আপনি শুরু করুন। আরো কিছু আছে না, কিন্তু এটা বলতে পারি এগুলোর মধ্যে আমাদের মূল টার্গেটটা, তো ইয়ে করব। আমি আসতেছি, আমি সেটা দিয়ে কনক্লুড করতেছি। আমার আসলে যেটা বলার ব্যাপার ছিল, আমি এই অ্যাপ্লিকেশন সিস্টেমগুলো সম্পর্কে বিস্তারিত জানি না, তবে আমি আরো কিছু আছে স্যার আপনার যেটা জানা দরকার। যেমন স্যার আমরা ভিজিডি একটা অ্যাপ্লিকেশন আছে, সফটওয়্যার আছে স্যার ওইদিন স্যার আপনার অধীনে এটা ভিজিডির একটা সফটওয়্যার আছে, মাতৃত্বকালীন ভাতার একটা আলাদা সফটওয়্যার আছে, মাতৃত্বকালীন এগুলো কিন্তু আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করছি। ইতিমধ্যে আমরা সমিতি রেজিস্ট্রেশনের জন্য অধিদপ্তর থেকে একটা আলাদা সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই ধরনের কাজ কিন্তু বিচ্ছিন্নভাবে হচ্ছে।
এই বিচ্ছিন্ন কাজগুলোকে আমরা আবার কিছুদিন আগে এটুয়ের সহযোগিতায় ডিজিটাল সার্ভিস অ্যাক্সিলারেটরের মাধ্যমে 11টা সার্ভিসকে ঠিক করেছি, যে 11টা সার্ভিসকে আমরা ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল সার্ভিস ডেলিভারি সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। সেটার সাথে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করবো এনডিএর সাথে। এনডিএর স্ট্যান্ডার্ডে আমরা সবগুলো প্রকিউরমেন্ট করবো, সবগুলো সফটওয়্যার এবং এইগুলো আমাদের মূলত। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, পরে যদি ওপেন ডিসকাশন থাকে সেই পার্টে আলোচনা করব। এখানে বিএনডি এর আলোকে আমি আপনাদের জন্য ফুড ফর থট হিসেবে জাস্ট একটা কমেন্ট করে আমার নেক্সট প্রসঙ্গে চলে যাচ্ছি। মন্ত্রণালয়ের কাজ হচ্ছে নীতি নির্ধারণী করা, বিভিন্ন প্ল্যানিং করা বা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্ত নিতে এই অ্যাপ্লিকেশন সিস্টেমগুলো সহায়ক হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বিচার বা বিবেচনা জিনিস। আপনি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় বসে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যিনি আছেন তার তত্ত্বাবধানে যারা কর্মকর্তারা আছেন, তারা যখন কোনো একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট বা কোনো একটা তথ্য দেখতে যাচ্ছে বা সেই রিপোর্টের উপরে বেস করে কোনো সিদ্ধান্ত দিতে যাচ্ছে, এই রিপোর্ট কত দ্রুত আপনার অ্যাপ্লিকেশন সিস্টেম আপনাকে দিচ্ছে বা এই অ্যাপ্লিকেশন সিস্টেমগুলো সমন্বিতভাবে কাজ করে আপনাকে কিছু অ্যানালাইটিক্যাল তথ্য জেনারেট করে দিচ্ছে, যার উপরে বেস করে আপনাদের নীতি নির্ধারণীতে সহায়ক হচ্ছে। এই জিনিসটা আমরা যদি অ্যাচিভ করতে পারি সেটাই আসলে বিএনডি এর আলোকে বলা হচ্ছে বা সেই জন্য স্ট্যান্ডার্ডগুলোর কথা আমরা বলতেছি। তো এটা অবশ্যই আপনাদের বিচার বিবেচনার বিষয়, আশা করি সেই জিনিসটা আপনারা পরবর্তীতে দেখবেন। এবং গাইডলাইন বা স্পেসিফিকেশনগুলো আসলে কখন কাজে লাগবে আমি ইতিমধ্যে বলেছি যে যখন কোনো আইসিটি গুডস প্রকিউরমেন্টে আপনারা যাবেন, তো সেই গুডস প্রকিউরমেন্টের সময় আপনার কিছু ভেন্ডর রিলেটেড স্পেক দরকার, যে স্পেকগুলো আপনি টেন্ডারিং প্রসেসে কাজে লাগাতে পারবেন, যেগুলো আমাদের বিএনডি পোর্টালে আমরা পাবলিশ করে রেখেছি, চাইলে আপনাদের টেন্ডারিং প্রসেসে আপনারা কাজে লাগাতে পারেন। পোর্টাল নিয়ে আমি অলরেডি বেশ কিছু কথা বলেছি, আমি আমার স্লাইডটার জন্য স্কিপ করে যাচ্ছি। আমাদের যে ই সার্ভিস বাসের কথা আমরা বলতেছিলাম, যেটা একটা মিডলওয়্যার প্ল্যাটফর্ম, যেটা আসলে এক বা একাধিক অ্যাপ্লিকেশন সিস্টেম তাদের মধ্যে যেন ডেটা আদান প্রদান করতে পারে, তথ্যের আদান প্রদান করতে পারে, সেই জন্য ব্যবহৃত হয়। বর্তমানে এই সার্ভিস বাসের সাথে বিভিন্ন সিটিজেন সার্ভিস এবং অ্যাপ্লিকেশন সিস্টেম কানেক্টেড আছে। এখানে আমরা কিছু কয়েকটা নাম বলেছি, আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেমকে আমরা কানেক্ট করার জন্য কাজ করতেছি। যেমন আপনারা জানেন যে বিটিআরসি এর কাছে আমাদের একটা সিম রেজিস্ট্রেশন ডাটাবেস আছে, তো সেই ডাটাবেসটাও খুব রিসেন্টলি আমাদের সার্ভিস বাসের সাথে কানেক্ট করা হয়েছে। তো এইভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেমকে আমাদের সার্ভিস বাসের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি। কেন এই কানেক্টটা করা লাগবে সেটা বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল স্লাইড রেখেছি। আপনারা বাম পাশে ভার্টিক্যালি সরকারের বিভিন্ন ওয়েবসাইট, মন্ত্রণালয় বা ব্যাংক বা বিভিন্ন সংস্থার ওয়েবসাইটের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, আর উপরে হরাইজন্টালি সরকারের কিছু অ্যাপ্লিকেশন সিস্টেমের নামও বলা হয়েছে, যেমন বিটিআরসি সিম রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাপ্লিকেশন, ফুড প্রকিউরমেন্ট সিস্টেম, বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন, ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আসলে আরো অনেক অ্যাপ্লিকেশন সিস্টেম আসবে, জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আমরা ধরে নিচ্ছি এই ওয়েবসাইট বা এই অ্যাপ্লিকেশন সিস্টেম সবারই আসলে এনআইডি ডাটাবেসটা অ্যাক্সেস দরকার নাগরিকত্ব যাচাইয়ের জন্য। তো আমি যদি সেটাকে বর্তমান প্রেক্ষাপট চিন্তা করি, তো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু কমিউনিকেশন পাথটা এরকম হবে যে প্রত্যেকে আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করতেছে এবং তাদের সাথে একটা কানেক্টিভিটি নেওয়ার চেষ্টা করতেছে, যেটা এরকম একটা কমপ্লেক্স বা জিগজ্যাগ একটা কমিউনিকেশন পাথ তৈরি করতেছে। তো এটা সমস্যাটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ইলেকশন কমিশনের মূল কাজ কি? সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা। এখন এরকম একটা টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ইলেকশন কমিশনকে ম্যানেজ করতে হয়, তার জন্য নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং 24/7 সেটাকে আপ অ্যান্ড রানিং রাখা, এখানে ট্রাফিক থ্রোটলিং করা, লোড ব্যালেন্সিং করা, এগুলো শুধু তাদের জন্য একটা বার্ডেন হিসেবে আমরা চিন্তা করতে পারি এই আইটি রিলেটেড টাস্কগুলোকে। তো সেখানে আসলে আইসিটি ডিভিশন এবং বিসিসি ডিভিশন সেখানে যে কাজটা করতেছে, যে মাঝখানে একটা মিডলওয়্যার প্ল্যাটফর্ম আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে আমরা এস্টাবলিশ করেছি এবং এর সাথে আমরা বিভিন্ন সংস্থা বা অ্যাপ্লিকেশন সিস্টেমকে কানেক্ট করার চেষ্টা করতেছি এবং এনআইডি যে ডাটাবেসটা সেটা ব্যাক এন্ডে এই সার্ভিস বাসের সাথে কানেক্টেড। সুতরাং এর উদ্দেশ্য কি, যার যখন এনআইডি ভেরিফিকেশনের দরকার পড়বে সে আসলে আইসিটি ডিভিশন বা বিসিসির কাছ থেকে এই টেকনিক্যাল সাপোর্টটা নেবে। এবং ইলেকশন কমিশন থেকে আমরা কিছুটা লিভারেজ করতেছি যে তারা যেন তাদের কোর ফাংশনালিটি বা তাদের মূল যে কার্যক্রম তারা যেন সেদিকে মনোযোগ দিতে পারে এবং এই টেকনিক্যাল যে অ্যাক্টিভিটি সেটা যেন আইসিটি ডিভিশন বা বিসিসির মাধ্যমে করা যেতে পারে। তো এটা আমরা একটা এক্সাম্পল দেখালাম আমাদের যে সার্ভিস বাস, এটার মাধ্যমে আমরা কিভাবে তথ্যের আদান প্রদান নিশ্চিত করতেছি এবং একই সাথে আমরা প্রসেস বা সার্ভিসকে রিউজ করতেছি এবং সিম্পলিফাই করার চেষ্টা করতেছি। এটাকে আমরা সিটিজেন অথেন্টিকেশন সার্ভিস বলতেছি। আপনারা এখানে একটা ফিগার দেখবেন যে অলরেডি আমাদের সার্ভিস বাসের মাধ্যমে এই সিটিজেন অথেন্টিকেশন সার্ভিসটা প্রায় 55 লাখ বারেরও বেশি এটা ব্যবহৃত হয়েছে। তো বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম এই আমাদের সার্ভিস বাসের মাধ্যমে এনআইডিটা কনজিউম করতেছে বা ব্যবহার করতেছে।
সেটার আর একটা এক্সাম্পল আমরা এখানে দেখার চেষ্টা করতেছি। এটা কোনো একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা প্রাথমিক শিক্ষকরা ব্যবহার করে, তাদের ই পেনশন সিস্টেমে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ব্যবহৃত হয় যেখানে তাকে জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার, জন্ম তারিখ দিতে হচ্ছে। যখন এই তথ্যগুলো একজন প্রাথমিক শিক্ষক সিস্টেমে এন্ট্রি করে, তো এই তথ্যটা আমরা সার্ভিস বাসের মাধ্যমে ইলেকশন কমিশনের ডাটাবেসের কাছে পাঠিয়ে দিচ্ছি ভেরিফিকেশনের জন্য। তো সেই ভেরিফিকেশনে ট্রু ফলস, ইয়েস নো, এটা তথ্য ম্যাচ করতেছে বা ম্যাচ করতেছে না এরকম একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা আবার সার্ভিস বাসের মাধ্যমে ওই ই পেনশন অ্যাপ্লিকেশনের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে। তো সুতরাং ট্রু হলে অ্যাপ্লিকেশন একরকম বিহেভ করবে, আর যদি ভেরিফিকেশন ফলস হয়, ম্যাচ না করে, সেক্ষেত্রে একটা ওয়ার্নিং বা এরর মেসেজ দেওয়া হবে যে আপনার তথ্য সঠিকভাবে দিন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। তো এইটাকে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এনআইডি ডাটাবেস একটা স্বতন্ত্র সিস্টেম আর ই পেনশন সিস্টেম আর একটা স্বতন্ত্র সিস্টেম, দুইটা ভিন্ন মন্ত্রণালয়ের দুইটা অ্যাপ্লিকেশন সিস্টেম আমাদের ই সার্ভিস বাসের মাধ্যমে অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান করতেছে, যেটাকে আমরা বলতেছিলাম যে আমরা ইন্টার অপারেবিলিটি ইস্যুটাকে ওভারকাম করার চেষ্টা করতেছি। সেটার একটা এক্সাম্পল ইউজ কেস আমরা এখানে দেখালাম। এই ইউজ কেস দেখানোর উদ্দেশ্য হচ্ছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় বা আপনাদের বিভিন্ন সংস্থা, বিভিন্ন যে অ্যাপ্লিকেশন সিস্টেম আছে, তাদেরও যদি এরকম এনআইডি ভেরিফিকেশনের দরকার পড়ে বা অন্য মন্ত্রণালয়ের কোনো সংস্থা বা অ্যাপ্লিকেশন সিস্টেমের সাথে ডাটা আদান প্রদানের দরকার পড়ে সেই জিনিসটা আপনারা আমাদের ই সার্ভিস বাসের মাধ্যমে সুরক্ষিতভাবে বা সিকিউরিটি আপনারা করতে পারবেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে ডাটা সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা ব্লকচেইন একটা প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আমরা এস্টাবলিশ করেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ডাটা কেউ যেন ব্রিচ করতে না পারে বা ডাটা কেউ যেন পরিবর্তন করতে না পারে। তো এই জন্য ব্লকচেইন হচ্ছে একটা আধুনিক টেকনোলজি যেটার মাধ্যমে তথ্যগুলো ডিস্ট্রিবিউটেড ম্যানারে বিভিন্ন সার্ভার সিস্টেম বা নোডের মধ্যে রেপ্লিকেট করা থাকে সেম ডাটা। তো সেম ডাটা বিভিন্ন নোডে রেপ্লিকেট করা থাকে। এটার সুবিধাটা কি যে যারা সিস্টেমকে ভাঙতে চায় বা সিস্টেমে অনধিকার প্রবেশ করতে চায় তাদের জন্য কাজটা কমপ্লেক্স হয়ে যায়। তো আমাদের বিসিসি বা আইসিটি ডিভিশনের দুটো অ্যাপ্লিকেশন সিস্টেমকে আমরা এটার মাধ্যমে কানেক্ট করেছি, একটা হচ্ছে রিক্রুটমেন্ট সিস্টেম আর একটা ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা একটু বলার চেষ্টা করছি। এটা একটা প্রশিক্ষণ সার্টিফিকেট যেটা আপনারা দেখতেছেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিভিন্ন আইটি রিলেটেড প্রশিক্ষণ দেয়, প্রশিক্ষণ থেকে এরকম একটা পেপার বেস সার্টিফিকেট জেনারেট করা হয়। তো সমস্যাটা কোথায়? এরকম একটা পেপার বেস সার্টিফিকেট আপনি মিল্কেট, ফার্মগেট বিভিন্ন জায়গা থেকে খুব সহজে ডুপ্লিকেট হিসেবে হুবহু এটার একটা নকল আপনি বের করতে পারেন বা একটা ফলস সার্টিফিকেট আপনি ক্লেম করতে বা জেনারেট করতে পারেন। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হয় যদি কোনো চাকরি প্রার্থী তার চাকরির আবেদনের সাথে এরকম একটা ফলস সার্টিফিকেট যদি তার এমপ্লয়ার অর্গানাইজেশনে সাবমিট করে, তখন ওই নিয়োগকারী কর্তৃপক্ষের জন্য এটার অথেন্টিসিটি বা এটা জেনুইনিটি চেক করা খুব কমপ্লেক্স বা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো সেটাকে ওভারকাম করার জন্য আমরা কি করতেছি, এখান থেকে কিছু ক্রিটিক্যাল ডাটা আমরা ক্যাপচার করতেছি। যেমন ট্রেনিং এর টাইটেল, কোন টপিকের উপরে ট্রেনিংটা হয়েছে, এই সার্টিফিকেটটা কাকে ইস্যু করা হচ্ছে, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি পিরিয়ড কতদিন থাকবে, কে সিগনেচার করতেছে, এরকম কিছু তথ্য এখান থেকে আমরা ক্যাপচার করতেছি। ক্যাপচার করে কি করা হচ্ছে, এই সার্টিফিকেটটা যখন ইস্যু করা হচ্ছে প্রশিক্ষণার্থীকে, একদম ফাইনাল স্টেজে যাওয়ার পরে কি করা হচ্ছে, এই ক্রিটিক্যাল তথ্যগুলো আমরা ই সার্ভিস বাসের মাধ্যমে আমাদের ব্লকচেইন প্ল্যাটফর্মে আমরা স্টোর করতেছি। তো ব্লকচেইন প্ল্যাটফর্মের ডাটাগুলো বিভিন্ন ব্লকে থাকে। তো যেই ব্লকে এই সার্টিফিকেটের তথ্যগুলো স্টোর করা হচ্ছে সেই ব্লকের অ্যাড্রেসকে, এখানে একটা স্যাম্পল অ্যাড্রেস আমরা দেখাচ্ছি, কিউআর কোডের মাধ্যমে আমরা সার্টিফিকেটের মধ্যে এমবেড করে দিচ্ছি। তো সুবিধাটা হচ্ছে কি, এরকম একটা কিউআর কোড, যে কিউআর কোডের মধ্যে ওই সার্টিফিকেটের অ্যাড্রেসটা, ব্লকচেইনের অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা যখন কোনো নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সাবমিট করা হবে তখন কিন্তু হাতের একটা স্মার্টফোন দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে খুব সহজেই কিন্তু প্রকৃত তথ্য আপনি দেখতে পারবেন। তো সুতরাং আপনার হাতে একটা সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটের মধ্যে কিছু তথ্য আছে, আর আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, যে মোবাইল ফোনে ওই ব্লকচেইনের তথ্যগুলো দেখা যাচ্ছে। এই দুটো তথ্যের মধ্যে যদি কিছু গরমিল আপনি পান, যদি কিছু পার্থক্য পান, তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে এই পেপার বেস সার্টিফিকেটের মধ্যে কিছু বসা মাজা করা হয়েছে। তো এভাবে আমরা আমাদের এই সার্ভিস বাসটাকে ব্যবহার করে এই ধরনের কি বলবো ফ্রডুলেন্ট প্র্যাকটিস যেন রিমুভ করা যায় সেরকম কিছু ইউজ কেস আমরা বর্তমানে ইমপ্লিমেন্ট করতেছি সফলভাবে। জিওডেস্ক প্ল্যাটফর্ম আমি আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। এটা সাধারণত লাগে হচ্ছে যারা জিআইএস ডাটা বা জিওস্পেশাল ডাটা ব্যবহার করে, যেমন আপনারা জানেন যে রোডস এন্ড হাইওয়ে বা আপনার এলজিডি, তারপরে আপনার তিতাস গ্যাস, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন, আবহাওয়া অধিদপ্তর, তাদের জন্য প্ল্যাটফর্মটা উপকারে, আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। চতুর্থ একটা এক্সাম্পল আমরা দেখাচ্ছি। আমরা জানি সরকার বছরে দুইটা মৌসুমে কৃষক এবং মিলারদের কাছ থেকে ধান এবং চাল কিনে। তো এখানে একটা প্রকিউরমেন্ট প্রসেস আছে, এই প্রকিউরমেন্ট প্রসেসটাকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আইসিটি ডিভিশন খাদ্য অধিদপ্তরের সাথে অটোমেট করতেছে। তো
তো সেখানে আমাদের এই সিস্টেমটা বর্তমানে দেশের ৭৯টা উপজেলায় সফলভাবে রান করতেছে এবং প্রায় ২.৫ লাখ কৃষকের তথ্য আমাদের অনলাইন ডাটাবেজে আছে, ভেরিফাইড তথ্য। তো এখানে একটা ইউজ কেস আমরা প্ল্যান করেছি। তো সেই প্ল্যানটারই একটা এক্সাম্পল দিচ্ছি। যখন সরকার কৃষক এবং মিলারদের কাছ থেকে ধান চাল কিনে, তো এই ধান এবং চাল যখন খাদ্য গুদামে এলএসডি বা সিএসডি তে যখন কৃষক বা মিলার জমা দেয়, তো এর পরের ধাপটাই আসে হচ্ছে সরকার কিভাবে কৃষক বা মিলারকে পেমেন্ট করবে। তো আপনারা যে এখানে পেপার বেস সার্টিফিকেটটা দেখতেছেন, সরকার কিন্তু বর্তমানে প্রচলিত পদ্ধতিতে এরকম পেপার বেস সার্টিফিকেট দিয়ে কিন্তু কৃষক এবং মিলারকে পেমেন্ট করে। তো এখানে একই সমস্যা, এটা একটা পেপার বেস সার্টিফিকেট, একটা গভর্নমেন্ট ফর্ম, কিন্তু পেপার বেস ফর্ম হওয়ার কারণে আপনি সহজেই এটা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট করতে পারেন, এই তথ্যকে আপনি ঘষা মাজা করতে পারেন। কারণ এর ভিতরে টাকার পরিমাণ উল্লেখ আছে, এর ভিতরে চালের পরিমাণ উল্লেখ আছে, এর ভিতরে বেনিফিশিয়ারি তথ্য উল্লেখ আছে। সুতরাং এইগুলোকে ঘষা মাজা করে যারা মধ্যস্বত্বভোগী তারা কিন্তু বর্তমানে সুবিধা নিচ্ছে, এবং কৃষক বা মিলার কি বলবো, কৃষকের কথাই বলবো, তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তো সেই জিনিসটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেটার একটা এক্সাম্পল আমরা বলতেছি। এখান থেকে কিছু ক্রিটিক্যাল তথ্য আমরা ক্যাপচার করতেছি। যেহেতু দিস ইজ আ ক্যাশ ইনস্ট্রুমেন্ট, এই পেপার বেস সার্টিফিকেটে যখন কৃষক বা মিলার ব্যাংকে গিয়ে ক্লেম করে, তো ব্যাংক কর্তৃপক্ষ তথ্য যাচাই করে যদি এটাকে সঠিক পায় তাহলে তাকে টাকা দিতে বাধ্য থাকে। সো দিস ইজ এ ক্যাশ ইনস্ট্রুমেন্ট। তো এই ক্যাশ ইনস্ট্রুমেন্টের কিছু ক্রিটিক্যাল তথ্য আমরা ক্যাপচার করতেছি, যেমন এর মধ্যে টাকার পরিমাণ আছে, এর মধ্যে কৃষকের নাম আছে বা মিলারের নাম আছে, কত কেজি চাল বা কত কেজি ধান বা কত গুণ ধান তিনি সরবরাহ করেছেন সেটা আছে, এটার একটা ইস্যু ডেট আছে, এরকম কিছু ক্রিটিক্যাল ক্যাপচার তথ্য আমরা ক্যাপচার করতেছি। এবং কৃষক বা মিলারকে দেওয়ার আগে এই তথ্যগুলোকে আমরা কি করতেছি, আমাদের সার্ভিস বাসের মাধ্যমে ব্লকচেন প্ল্যাটফর্মে পাঠিয়ে দিচ্ছি। এবং ব্লকচেন প্ল্যাটফর্মে তথ্যটা কোন ব্লকে সংরক্ষিত হচ্ছে সেই ব্লকের অ্যাড্রেসটাকে কিউআর কোড হিসেবে আমরা এই ক্যাশ ইনস্ট্রুমেন্টের মধ্যে এমবেড করে দিচ্ছি। তো সুবিধাটা কোথায় হচ্ছে, যখন একজন কৃষক বা মিলার তিনি যখন ব্যাংকে এই সার্টিফিকেটটা নিয়ে যাবেন, তো ব্যাংকের একজন অফিসার তার হাতের স্মার্টফোন দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করে খুব সহজেই বুঝতে পারবে যে আসলে এখানে কোনো তথ্য ঘষা মাজা করা হয়েছে কিনা, বা কেউ কোনো ফ্রডুলেন্ট প্র্যাকটিস করার চেষ্টা করতেছে কিনা। এরা এই জিনিসটা বর্তমানে কার্যকর অবস্থায় নাই, তবে খাদ্য অধিদপ্তরের সাথে আমরা অলরেডি প্ল্যান করে ফেলেছি। বর্তমানে আমন মৌসুম প্রায় শেষ, হয়তো আগামী এপ্রিল মে মাসে যে বড় মৌসুম শুরু হবে সেখানে হয়তো এরকম একটা জিনিস খাদ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো। আইসিটি রোডম্যাপের কথা আমি একটু আগে বলতেছিলাম, যে যেটা বিএনডি যে গাইডলাইন বাংলাদেশ সরকার কর্তৃক গেজেট আকারে পাবলিশ হয়েছে, সেখানে প্রত্যেকটা মন্ত্রণালয় এবং সংস্থাকে কিন্তু একটা দায়িত্ব দেওয়া আছে যে প্রত্যেকটা মন্ত্রণালয় তার আওতাধীন সংস্থাকে চিন্তা করে নিজেদের মন্ত্রণালয়ের জন্য একটা স্বতন্ত্র ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ প্রণয়ন করবে। এটা হয়তো এই মুহূর্তে গাইডলাইন আকারে আছে, কিন্তু আপনারা যখন আমি আরো বলেছি যে একটা বিএনডি একটা স্বতন্ত্র আইন এই মুহূর্তে ড্রাফট অবস্থায় আছে, তো যখন ওইটা কার্যকর হবে তখন কিন্তু একটা এনফোর্সমেন্টের মতো পর্যায়ে চলে যাবে। তো সুতরাং ভালো যে আগে থেকে যদি আপনাদের মন্ত্রণালয় থেকে আপনারা এরকম একটা ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ নেন, তো উদ্যোগটা আসলে আপনাদেরকে নিতে হবে। এ ব্যাপারে আমাদের থার্ড প্রেজেন্টেশনে আরো বিস্তারিত কথা আসতেছে। তো এই আইসিটি রোডম্যাপে আসলে কি কি জিনিস থাকবে একটা সংক্ষিপ্ত ধারণা আমি এখানে দিচ্ছি। আজ থেকে 10 বা 15 বছর পরে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্ভিস প্রদান হিসেবে কি কি সার্ভিস প্রদান করা যেতে পারে, বা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করার জন্য কি কি অ্যাপ্লিকেশন সিস্টেম আমরা এখানে কিনতে পারি বা প্রয়োগ করতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা করে তার একটা লিস্টিং এই রোডম্যাপে থাকবে। তো সুতরাং ব্রেনস্টর্মিং সেশন করে বা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে তাদের মতামত নিয়ে তাদের ভীষণ চিন্তা করে আমাকে একটা লিস্ট অফ ইনিশিয়েটিভ আইডেন্টিফাই করতে হবে যে সিটিজেন সার্ভিস প্রদানের জন্য আরো কি কি জিনিস করা যেতে পারে আগামী 10 বা 15 বছরের মধ্যে। একই সাথে মন্ত্রণালয়ের যে দৈনন্দিন কার্যক্রম বা সংস্থাগুলোর যে দৈনন্দিন কার্যক্রম বা এদের পরস্পরের মধ্যে সমন্বয়ের জন্য ইলেকট্রনিক্যালি আমরা কি কি সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি, সেরকম একটা লিস্ট অফ ইনিশিয়েটিভ আপনার এই ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপে আনতে হবে প্ল্যান করে বা ব্রেনস্টর্ম করে। এই ইনিশিয়েটিভগুলোর মধ্যে একটা প্রায়োরিটাইজেশন যে কোন কাজটা আমাকে আগে করতে হবে, কোন কাজটা পরে। এই কাজটা যে ডিজিটাল সার্ভিস ল্যাব 6 দিন ব্যাপী, কিন্তু এখানে আমরা একটা ওয়ার্কশপ করে ওটা করছি, কিন্তু ডিজিটাল সার্ভিস ল্যাব জি। তো সেটার সাথে একটা লিংকেজ আমি যেহেতু আপনি কোশ্চেন করছেন আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, আমি জাস্ট এই স্লাইডটা একটু কভার করি তারপর আপনার কোশ্চেন অ্যান্সার দিব। তো সুতরাং এই লিস্ট অফ ইনিশিয়েটিভের মধ্যে একটা প্রায়োরিটাইজেশন আমাকে চিন্তা করতে হবে যে কোন কাজটা আমি আগে করব, কোন ইনিশিয়েটিভটা পরে করব, কোনটা আমার ইমিডিয়েটলি দরকার। এরকম একটা অ্যাসেসমেন্ট থাকবে, সম্ভাব্য টাইমলাইন থাকবে, একটা বাজেটারি ইন্ডিকেশন থাকবে, এখানে কোনো রিস্ক আছে কিনা, এই সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আমার আইসিটি স্কিলস কিরকম লাগবে, এই জিনিসগুলোর একটা সমন্বয় বা একটা আর্কিটেকচারকে আমরা আইসিটি রোডম্যাপ বলতেছি। তো যেহেতু এখানে একটা কোশ্চেন আসছে, আমি এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য একটু পিছনে চলে যাচ্ছি।
তো আমি পিছনে চলে যাব আমাদের বিএনডি যে ফোকাস এরিয়া, সেই ফোকাস এরিয়াতে চলে যাচ্ছি। তো আমি এই ফোকাস এরিয়া স্লাইডে চলে আসতেছি। এখানে আপনারা দেখতেছেন যে আমরা এখানে বিএনডি এর 7টা ফোকাস এরিয়া বলেছিলাম। তো আমি যদি আপনাদের জন্য স্পেসিফিক্যালি বলি, আপনাদের যে ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ হবে সেখানেও কিন্তু এই বিজনেস রিলেটেড জিনিস আপনাকে চিন্তা করতে হবে। ডাটা প্রডিউস কিভাবে হবে, ডাটা ম্যানেজ কি হবে সেটা চিন্তা করতে হবে, অ্যাপ্লিকেশন, ইন্টারপ্রেট, অর্থাৎ আপনাদের ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপের মধ্যে কিন্তু এই 7টা জিনিস থাকতে হবে। তো আপনি যে ডিএসডি এর एग्जांपल দিলেন সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কভার করতেছে। আর আমরা যেটা বলতেছি আর্কিটেকচার সেন্সে, আপনারা কিন্তু আরো ব্রড সেন্সে বলতেছি যে বিয়ন্ড দ্য অ্যাপ্লিকেশন আপনাকে আপনার কোর ফাংশন আইডেন্টিফাই করতে হবে, আপনাকে আপনার সাপোর্ট ফাংশন আইডেন্টিফাই করতে হবে। এই কোর ফাংশন সাপোর্ট ফাংশনের সাথে ডাটার ম্যাপিংটা চিন্তা করতে হবে যে কোন ডাটা আপনি প্রডিউস করবেন, কোন সেট অফ ডাটা আপনি ম্যানেজ করবেন, কতটুকু সিটিজেনদের জন্য উন্মুক্ত করবেন, কতটুকু আপনার ক্লাসিফাইড ডাটা হিসেবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ ডিএসডি এর যে एग्जांपलটা দিলেন সেটা লাগবে বা সেটা আমাদের এর মধ্যে আছে, কিন্তু সেটা হচ্ছে একটা ফোকাস এরিয়ার সাথে। আর এই ফোকাস এরিয়ার মধ্যে আমরা আরো 5-6টা জিনিস বলছি যেগুলো আপনার ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপে অ্যাড্রেস করা হবে। তো আমি আমার প্রেজেন্টেশনের প্রায় শেষ দিকে চলে আসতেছি, তো আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি। তো আমরা ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ সম্পর্কে বললাম। তো এরপরে আর্কিটেকচার ম্যাচুরিটি টুল, এটা সম্পর্কে আমি অলরেডি বলেছি যে আপনাদের মন্ত্রণালয়ের অবস্থান বিএনডি এর সাপেক্ষে কোথায়, এটা যদি আপনি অ্যাসেস করতে চান, যাচাই করতে চান, তো সেজন্য আর্কিটেকচার ম্যাচুরিটি টুলটা আপনার কাজে লাগবে। আমি একটা গভর্নেন্স মডেলের কথা বলেছিলাম। তো বাংলাদেশ বিএনডি এর জন্য 2টা লেভেলের কমিটি চিন্তা করা হচ্ছে, যেটা আমাদের থার্ড প্রেজেন্টেশনে থাকবে। তো আশা করি সেখানে জিনিসটা আলোচনা হবে। এখন আমি জাস্ট একটু শেষ করার আগে বলতেছি যে আমাদের সামনের কার্যক্রম। তো আপনারা এখানে কিছু লং টার্ম এবং কিছু শর্ট টার্ম অ্যাক্টিভিটি দেখতেছেন। যেমন লং টার্ম অ্যাক্টিভিটির মধ্যে আমরা একটা হোল অফ গভর্নমেন্ট স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচ নিয়ে কাজ করতেছি। অর্থাৎ ডিভিশন এবং ক্যাবিনেট ডিভিশন থেকে হয়তো এই হোল অফ গভর্নমেন্ট স্ট্র্যাটেজিটাকে সমন্বিতভাবে হয়তো প্রমোট করা হবে, যেটার আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু কাজ থাকবে। এছাড়া আমি যে সমন্বয়ের কথা বলতেছি, এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের অ্যাপ্লিকেশন সিস্টেমকে কানেক্ট করে কিছু ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিসও প্রয়োজন পড়বে। তো এরকম 30টার মতো ডিজিটাল সার্ভিসের স্পেসিফিকেশন বা ডিজাইন নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের কিছু শর্ট টার্ম কাজ আছে, যার মধ্যে একটা কাজ হচ্ছে এই সার্ভিস বাস, যেটার এক্সাম্পল আমি দিলাম। এটার সাথে বেশি থেকে বেশি সিটিজেন সার্ভিস কিভাবে কানেক্ট করা যায়। যেমন আপনাদের জন্য একটা ফুড ফর থট এরকম হতে পারে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে বা এর বিভিন্ন সংস্থার আন্ডারে বিভিন্ন সুবিধাভোগী আছে বা বেনিফিশিয়ারি আছে। তো এই সমস্ত বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীদের একটা সেন্ট্রাল ডাটাবেস কিন্তু আপনারা চিন্তা করতে পারেন। যদি এরকম একটা সেন্ট্রাল ডাটাবেস চিন্তা করা যায়, তো সেই সেন্ট্রাল ডাটাবেসটাকে আপনারা আমাদের সার্ভিস বাসের সাথে কানেক্ট করতে পারেন। যেই সার্ভিস বাসের সাথে সেন্ট্রাল ডাটাবেসটা কানেক্ট হলে যেমন ভাবে আমি এনআইডি ডাটাবেসটাকে বিভিন্ন কাজে ইউটিলাইজ করতে পারতেছি, ওইরকম গভর্নমেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম আপনাদের এই সেন্ট্রাল ডাটাবেসকে যেন ইউটিলাইজ করতে পারে। তো সেই আঙ্গিকে আপনারা কিছু চিন্তা ভাবনা করতে পারেন। এরপরে আমি জাস্ট, এটা আমার লাস্ট স্লাইড আমার প্রেজেন্টেশনে, এরপরে আরো 2টা প্রেজেন্টেশন আসবে। তো এখানে আমি স্পেসিফিক্যালি বলার চেষ্টা করতেছি যে একটা মন্ত্রণালয় বা সংস্থা কিভাবে বিএনডি থেকে উপকৃত হতে পারে বা কিভাবে কাজে লাগতে পারে। তো প্রথমে আমি স্ট্যান্ডার্ডসের কথা বলতেছি যে আমরা এখানে বিভিন্ন সিটিজেন সার্ভিস বা অ্যাপ্লিকেশন সিস্টেম ডেভেলপ করার জন্য কিছু স্ট্যান্ডার্ডসের কথা আমরা প্রেসক্রাইব করতেছি আমাদের বিএনডি পোর্টালে, যেগুলো পাওয়া যাবে। তো আপনারা যখন আপনাদের অ্যাপ্লিকেশন সিস্টেম ডেভেলপ করবেন, ইমপ্লিমেন্ট করবেন বা কি বলবো যে পরিচালনা করবেন, তো সেখানে এই স্ট্যান্ডার্ডসগুলো ফলো করতে পারবেন। তো সুবিধা হবে কি, যদি আপনি স্ট্যান্ডার্ডগুলো ফলো করেন, অন্য মন্ত্রণালয় বা অন্য দপ্তরের সাথে যখন আপনার তথ্যের আদান প্রদানের দরকার পড়বে, তখন এই ইন্টিগ্রেশনটা সহজ হবে। এরপর আমি কিছু স্পেসিফিকেশনের কথা বলছিলাম যে আপনারা যখন কোনো আইসিটি বেস গুডস প্রকিউরমেন্টে যাবেন, তো তখন এই ভেন্ডর নিউট্রাল স্পেকগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার টেন্ডার যখন আর্কিটেকচারাল রিভিউর জন্য আমাদের এই বিএনডি এর কারিগরি কমিটিতে পাঠানো হলো, তো তখন আমরা রিভিউ করে 2টা ফাইন্ডিংস জাস্ট আপনাদের সাথে আলোচনা করতেছি। তো আমরা দেখলাম যে এখানে এনআইডি ভেরিফিকেশনটা একটা পাবলিক পেজ বা উন্মুক্ত পেজে, নাগরিকত্ব যাচাইয়ের কাজটা একটা পাবলিক পেজে দেওয়া আছে। এটা একটা ভালো জিনিস বা একটা বোঝার জিনিস। আপনারা জানেন যে ইলেকশন কমিশনের আইন করা আছে যে আপনি যদি অনলাইনে এনআইডি ভেরিফাই করতে চান, প্রতি ভেরিফিকেশন ইলেকশন কমিশনকে 2 টাকা সার্ভিস চার্জ দিতে হয়, এবং তাদের আইনের মাধ্যমে এটা আসলে বাস্তবতার মধ্যে আছে, যেটা বাস্তবেই দিতে হয়। তো সুতরাং আপনি যদি কোনো একটা উন্মুক্ত পেজে বা কোনো একটা পাবলিক ওয়েব পেজে আপনি যদি এনআইডি ভেরিফিকেশনটাকে এরকম রেখে দেন, তাহলে সমস্যাটা কোথায়? যারা এরকম বিভিন্ন কি বলবো যে সাইবার ক্যাফে বা আপনি পান দোকানের কথা যে চিন্তা করেন বা কোনো একটা ফটোকপির দোকান চিন্তা করেন, সেখান থেকে কিন্তু তারা এই উন্মুক্ত পাবলিক পেজে এসে লোকজনের কাছ থেকে 50-100 টাকার বিনিময়ে লোকজনকে এনআইডি ভেরিফিকেশন সার্ভিসটা দিতে পারে। তো
সমস্যাটা হচ্ছে যেহেতু ইলেকশন কমিশনকে আপনার পে করতে হবে, তো সেই পেটা করবে কি? পেটা করবে ডিজিটাল মিউনিসিপ্যাল সার্ভিস সিস্টেম বা লোকাল গভর্নমেন্ট ডিভিশন বা আইসিটি ডিভিশন। তো সুতরাং এরকম একটা জিনিস আমরা আর্কিটেকচার রিভিউ এসে আমাদের কাছে ধরা পড়লো যেটা আসলে থাকা উচিত না, কারণ যেটা অ্যাবুসিভ ইউজ হতে পারে, পজিটিভ ইউজের পাশাপাশি বা ভ্যালিড ইউজের পাশাপাশি এরকম উন্মুক্ত করে রাখলে এটার একটা অ্যাবুসিভ ইউজ হতে পারে। দেশের বিভিন্ন প্রান্তে লোকজন জেনে গেলে এখান থেকে তারা ফ্রি সার্ভিস বা লোকজনের কাছে টাকার বিনিময়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। আরেকটা ব্যাপার আমাদের চোখে পড়লো, যেটা একটা বিদেশি কোম্পানি কাজটা করেছিল। তো আমরা দেখলাম যে ডাটাবেসের মধ্যে 5টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সিটিজেনদের কিছু তথ্য সংরক্ষণ করা হচ্ছে, বাংলা, ইংরেজি, জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, এরকম 5টা ল্যাঙ্গুয়েজে একজন সিটিজেনের কিছু তথ্য ডাটাবেসে ম্যানেজ করা হচ্ছে, যেটা আমাদের আর্কিটেকচারাল রিভিউ ধরা পড়লো যে কোনো দরকার নেই। বাংলাদেশের কোনো একটা সরকারি অ্যাপ্লিকেশন সিস্টেম জন্য 2টা ল্যাঙ্গুয়েজ যথেষ্ট, বাংলা এবং সাথে বড় করে ইংরেজি। এখানে অন্য বড় ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই। তো এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম এই জন্য যে আপনাদেরও বিভিন্ন অ্যাপ্লিকেশন সিস্টেম আছে যেটার মধ্যে এরকম কিছু টেকনিক্যাল গ্লিচ বা এরকম কিছু কি বলবো যে ফাঁকা ফোকর থাকতে পারে। তো সেটা যদি এরকম বিএনপি কারিগরি কমিটির কাছে আপনারা আর্কিটেকচারাল রিভিউর জন্য পাঠান এবং সেই আলোকে আপনারা কিন্তু বিভিন্ন ফাইন্ডিংস আমরা শেয়ার করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আমার প্রথম প্রেজেন্টেশন আসলে এটা ছিল। এখন আমাদের সেকেন্ড প্রেজেন্টেশন আসবে গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং এর উপরে। আমি হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচের একটা কথা বলেছিলাম। তো সব মন্ত্রণালয়ের কাজের মধ্যে একটা কিছু সিমিলারিটি আছে, সেটা আপনি হিউম্যান রিসোর্স বলেন, বাজেট বলেন, ফাইন্যান্স বলেন বা আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলেন। তো এই জিনিসগুলোকে আমি যদি হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচে চিন্তা করি, তো গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থা একটা কমন বা শেয়ার সিস্টেম ইউজ করতে পারে। তো সেরকম একটা ব্যাপার হচ্ছে জিআরপি সিস্টেম, যেটার উপর আমাদের সেকেন্ড প্রেজেন্টেশন আসতেছে। তো আমার ফার্স্ট প্রেজেন্টেশন যেহেতু শেষ, এখানে যদি আপনাদের কারো কোনো ফার্দার কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, এরপর আমরা সেকেন্ড প্রেজেন্টেশন চলে যাব। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের এটা একটা মিডল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বেসিক্যালি যেখানে ইনফরমেশনটা আছে এবং আমি অ্যাপ্লিকেশনের মধ্যে সেটা আমরা যে এক্সাম্পলটা দেখলাম আপনাদের যে ইয়েটা আমাদের এনআইডি ইনফরমেশনগুলোকে যাচাই করার যে বিষয়টা, তো সেক্ষেত্রে আমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমি তৈরি করলাম আমার কোনো একটা সার্ভিসের জন্য। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে যখন আমি ভেরিফিকেশনের বিষয় আসছে, তখন আপনাদের প্ল্যাটফর্মটা কি মিডল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে? মানে আমি ডাইরেক্টলি আমরা যেভাবে দেখিয়েছি আসলে ডিরেক্টলি আপনি যদি যেতে চান, আমি যদি একটা এনআইডির এক্সাম্পল দিয়েছি, হ্যাঁ, যে 100টা সংস্থা তারা যদি স্বতন্ত্রভাবে ইলেকশন কমিশনের কাছে যে আইটি কানেক্টিভিটি চায়, এটা কিন্তু তাদের জন্য একটা বার্ডেনের মতো। তাকে একটা নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং, ট্রাফিক থ্রোটলিং, 24/7 আপ অ্যান্ড রানিং এরকম কিছু চিন্তা করতে হবে। তো সেই জিনিসটা যেন এড়ানো যায়, এই জন্য আমরা সার্ভিস বাসটার কথা বলতেছি। আইসিটি ডিভিশন ইজ এক্সপার্ট অন আইসিটি ম্যাটার্স। তো সুতরাং বিসিসি এবং আইসিটি ডিভিশন ওই প্ল্যাটফর্মটা ম্যানেজ করতেছে। তারা এটাকে 24/7 আপ অ্যান্ড রানিং রাখতেছে। তারা একটা ট্রাফিক লোড ব্যালেন্সিং করতেছে, যেটা ইলেকশন কমিশনকে এখন চিন্তা করতে হচ্ছে। আচ্ছা, মানে একটা জাস্ট মিডলম্যান হিসেবে বা ভেন্ডর হিসেবে আপনারা কাজ করবেন? ভেন্ডর ঠিক না, আমরা যেটা টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আমরা মিডলওয়্যার প্ল্যাটফর্ম বলি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, এটা কি মানে কোন সফটওয়্যারে কাজ করবে? এটা আপনাদের আলাদা সফটওয়্যার থাকবে? জি জি জি, এটা বর্তমানে চালু কার্যকর আছে। আমি অলরেডি বলেছি বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন সিস্টেম, এনআইডি ডাটাবেস, সিম রেজিস্ট্রেশন ডাটাবেস, পে ফিক্সেশন সিস্টেম, অনেকগুলো সিস্টেম অলরেডি কাজ করছে। এটা কি মানে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস পাবো না আলাদা কোনো ইন্টারনেট ওই ধরনের কোনো কিছু? আলাদা একটা ইন্টারনেট যদি নিতে পারেন আপনার সিকিউরিটি পার্সপেক্টিভে ভালো হবে। আপনি ওভার দ্য ইন্টারনেট ভিপিএন কানেক্টিভিটি করে নিতে পারেন, দুইভাবে অপশন আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে মাসুদ যেটি বলেছে তার সাথে একটু সম্পর্ক আপনি একটু শোনেন। প্রথমত হলো মনে করেন যে এখন তাহলে আমরা এনআইডি ভেরিফিকেশনের জন্য কোনো হেল্প পেতে গেলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলেই হচ্ছে। আমরা আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিব, তবে এক্ষেত্রে একটা এমওইউ থাকে ইলেকশন কমিশনের সাথে, যেটা আসলে একটা লিগ্যাল অ্যাক্টিভিটি। টেকনিক্যাল সাপোর্টটা আইসিটি ডিভিশন আছে, তাদের সাথে এমইউ করতে হবে, একটা এমওইউ করতে হবে। এটা ইলেকশন কমিশন থেকে নিয়ে যাওয়া গেল না, এখনো পর্যন্ত নেওয়া হয়নি, কারণ তাদের আলাদা আইন আছে, আইনের অনেক কিছু বলা আছে। বুঝতে পেরেছি। কিন্তু আরেকটা বিষয় হলো বার্থ রেজিস্ট্রেশনের বিষয় যেটা বললেন, এইটার কোনো মানে আমি যদি বার্থ রেজিস্ট্রেশন দেখতে চাই একটা ছেলে বা মেয়ে, এটা অনেক বিশেষ করে আমাদের বিয়ে রেজিস্ট্রেশনের সময়, এইটার ক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করতে পারেন? বর্তমানে বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশন তাদের একটা লিমিটেড একটা ইন্টারফেস আছে, যেটা আপনি চাইলে ওয়েব ইন্টারফেস থেকে দেখতে পারেন। তবে আমার এই জিনিসটা তখনই ইফেক্টিভ হবে যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন সিস্টেম থেকে যদি আপনি
বিএনডি এর নির্দেশিকা, এটা আমাদের ওয়েবসাইটে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ওয়েবসাইটে এবং আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে দুইটাতেই পাবলিশ আকারে আছে। তারপরেও আমরা এখানে একটা ধারণা আপনাদের দিব, কারণ হলো যে ওয়েবসাইটে হয়তো অনেক কিছু থাকে কিন্তু সেটা আসলে গো থ্রু করা হয় না কখনো সেভাবে। তো আমরা যদি একটা প্রাথমিক ধারণা বা ইনিশিয়াল একটা ধারণা আপনাদের দিতে পারি, তারপরে আপনারা বিস্তারিতটা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। তো আমাদের এই প্রেজেন্টেশনগুলো এখানে থাকবে, যেখানে আমি লিঙ্কটাও দিয়ে দিয়েছি, সেটা আপনারা ওখান থেকে পড়ে নিতে পারবেন। তো আজকের প্রথম এই প্রেজেন্টেশনের আলোচ্য সূচিগুলো যদি আমরা একটু দেখে নিই, যে বিএনডি এর নির্দেশিকার উদ্দেশ্যগুলো কি, এগুলো আমরা একটু আলোচনা করব। বিএনডি এর যে গভর্নেন্স ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছিল, সেই গভর্নেন্স ফ্রেমওয়ার্কে দুইটা কমিটির কথা বলা আছে। একটা হলো হাই লেভেল কমিটি বা বাস্তবায়ন কমিটি, আর একটা হলো বিএনডি এর কারিগরি কমিটি বা টেকনিক্যাল কমিটি। তো আমরা এই কমিটিগুলো দেখব বা এই কমিটির বেসিক্যালি যে কার্যপরিধি বা তাদের কার্যক্রমগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। তো তারপরে থাকবে তৃতীয় পর্যায়ে যে মন্ত্রণালয় এবং বিভাগ বা তার আওতাধীন দপ্তর সংস্থা তারা কি কাজ করবে। এই তিনটা পয়েন্ট এই প্রেজেন্টেশনের মূল গুরুত্বপূর্ণ বিষয়, যে বাস্তবায়ন কমিটির কাজ, কারিগরি কমিটির কাজ এবং মন্ত্রণালয় বা বিভাগগুলো এখানে কি কাজ করবে। তো এই তিনটা আমরা গুরুত্ব দিয়ে দেখব। এছাড়াও আরো কিছু ইনফরমেশন থাকবে, যে বিএনডি এর পোর্টাল সম্বন্ধে আমরা একটা আইডিয়া দিব, ন্যাশনাল ই সার্ভিস বাস যেটা আমাদের মিডলওয়্যার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার হচ্ছে সেটা আলোচনা করব, এবং আর্কিটেকচার সেলফ অ্যাসেসমেন্ট টুল, যার মাধ্যমে আমরা বিএনডি এর রেসপেক্টে প্রত্যেকটা মন্ত্রণালয় বা বিভাগ কোন অবস্থানে আছেন সেটা আমরা জানতে পারবো। এবং আমরা সর্বশেষ বিএনডি এর টিম দ্বারা প্রস্তুতকৃত কিছু শেয়ার সার্ভিসের কথা আলোচনা করব। তো আমরা অলরেডি 2021-এ পদার্পণ করেছি। তো আমাদের রূপকল্প 2021-এর একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা আমাদের বাংলাদেশ সরকারের আছে। আমরা তাহলে উদ্দেশ্যে চলে যাচ্ছি, এগুলো বাদ দিলাম। তো আমাদের প্রধান যে উদ্দেশ্য, আমি এখানে একটা একটা করে একটু বলার চেষ্টা করব, যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সংস্থা এর যে বিভিন্ন ইনফরমেশন সিস্টেম আছে বা অ্যাপ্লিকেশন আছে, এগুলোর মধ্যে যে তথ্য উপাত্তের নিরবিচ্ছিন্ন সংযোগ এইটা নিশ্চিত করা। তো তথ্য উপাত্তের নিরবিচ্ছিন্ন সংযোগ, এটা আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্যের কথা আমি বলতে পারি, যে জিও লোকেশন সিস্টেম অথবা বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন, এই চারটা তথ্যের কথা আমি বলতে পারি। তো দেখেন যে আমরা এখনো ডিজিটাল বাংলাদেশ বলতেছি, কিন্তু এই চারটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আসলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা প্রত্যেকটা সফটওয়্যার সিস্টেমই থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, অথচ এই তথ্যটা আমরা কিন্তু এখনো ইলেকট্রনিক্যালি বা এপিআই এর মাধ্যমে কনজিউম করতে পারতেছি না। হয়তো আমরা বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বিভাগের ওয়েবসাইটে গেলে আমরা এটা দেখতে পারবো, কিন্তু আমি যদি চাই যে আমার একটা অ্যাপ্লিকেশন থেকে এই ডাটাটা আমি সরাসরি কনজিউম করব, সেটা এখনো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সো আমরা এখনো কিন্তু তথ্যপত্রের নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে পারিনি। তো বিএনডি নির্দেশিকা দেওয়ার এটা একটা প্রধান উদ্দেশ্য, যেন আমাদের যেগুলো পাবলিক ডেটা সেগুলো যেন আমরা নিরবিচ্ছিন্নভাবে ইউজ করতে পারি, এবং এটা যেন সব অ্যাপ্লিকেশন, অ্যাটলিস্ট গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনগুলো যেন আমরা এটাকে নিশ্চিত করতে পারি। এটার জন্য বিএনডি নির্দেশিকা এটা একটা প্রধান উদ্দেশ্য। ওকে, ঠিক আছে। তো সকল জাতীয় সেবা ও তথ্যের মধ্যে সহজে আন্তঃসংযোগ স্থাপনে সহায়তা করা। তো এটা একটা গুরুত্বপূর্ণ সিস্টেম, গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, যে দেখতেছেন যে জাতীয় সেবা এবং তথ্য, তো এটা কিরকম আন্তঃসংযোগ স্থাপন হতে পারে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, যে আপনারা সকলেই পরিচয়ের নাম ইতিমধ্যে শুনেছেন। তো পরিচয় কি কাজ করতেছে, সেটা হলো একজন ব্যক্তির ন্যাশনাল আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ বা জন্মসাল তারিখের মাধ্যমে একজন নাগরিকের তথ্যটা যাচাই করতেছে। তো এইটার মাধ্যমে কি হচ্ছে, এখানে পরিচয় একটা এন্টিটি এবং ইলেকশন কমিশন একটা এন্টিটি, তার মাঝখানে বিএনডি এর যে ন্যাশনাল ই সার্ভিস বাস, এটা এখানে কাজ করতেছে। তো এই যে দুইটার সিস্টেমের ভিতরে মাঝখানে বিএনডি সার্ভিস বাসের মাধ্যমে ইলেকট্রনিক্যালি কমিউনিকেশন হচ্ছে, এটাই হলো আন্তঃসংযোগ স্থাপনের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। তো এই যে একটা আমি উদাহরণ বললাম, এটা কিন্তু এনআইডির জন্য বর্তমানে আছে, কিন্তু এখন এমনও অনেক সিস্টেম আছে যেগুলো ডাটা আমরা ইলেকট্রনিক্যালি পাই না। তো উদাহরণ হিসেবে আমি যদি বলি, যে শিক্ষকের তথ্য যদি আমি বলি, প্রাথমিক শিক্ষক হোক বা মাধ্যমিক শিক্ষক হোক, তাদের তথ্য কিন্তু আমরা এখনো ভেরিফাই করতে পারি না।
অথবা আমরা যদি কৃষকের তথ্যের কথা বলি, কৃষকের তথ্য কিন্তু আমরা এখনো ইলেকট্রনিক্যালি বা এপিআই এর মাধ্যমে ভেরিফাই করতে পারি না। তো এনআইডির মতো করে আমাদের যদি সকল জাতীয় তথ্য এবং সেবার মধ্যে একটা হ্যান্ডশেকিং বা একটা আন্তঃসংযোগ যদি আমরা স্থাপন করতে পারি, সেটা অন্যান্য সকল মন্ত্রণালয়ের জন্য খুব সুবিধা হবে। তো আমার থার্ড উদ্দেশ্যটা দেখতেছেন যে বিএনডি এর উদ্দেশ্য যে জাতীয় ও নাগরিক সেবাসমূহের সমন্বয়ের ক্ষেত্রে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হিসেবে কাজ করা। তো হোলিস্টিক অ্যাপ্রোচ হিসেবে আমরা এখনো সকল সিস্টেম কাজ করতে পারতেছি না। উদাহরণ হিসেবে আমি যদি বলি যে বাংলাদেশ পাসপোর্ট যখন আমরা করি তখন পুলিশ ভেরিফিকেশন একটা অপশন বা পুলিশ ভেরিফিকেশনের একটা দায়িত্ব আছে এখানে। তো পুলিশ ভেরিফিকেশনের জন্য সেখানে বিভিন্ন তথ্য যাচাই করা হয়। বিভিন্ন তথ্যের মধ্যে থাকে এনআইডি থাকে, জন্ম নিবন্ধন সনদ থাকে, সেখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, সেখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, বা তার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো যাচাই থাকে। তো এরকম বিভিন্ন তথ্য যাচাই করা লাগে। তো এখন পর্যন্ত এনআইডি ছাড়া বাকি তথ্যগুলো কিন্তু আমরা এপিআই এর মাধ্যমে যাচাই করতে পারি না। তো সেক্ষেত্রে কি করা লাগে? তাকে ম্যানুয়ালি যাচাই করা লাগে। তো ম্যানুয়ালি যাচাইটা একটা কাম্বারসাম একটা প্রসেস বা প্রসিডিউর, যেটার মাধ্যমে অনেক সময় নষ্ট হয়, অনেক অর্থের অপচয় হয়। কিন্তু যদি প্রত্যেকটা সিস্টেম যদি একটা একটার সাথে কথা বলতে পারতো এপিআই এর মাধ্যমে, তাহলে কিন্তু তার এই সময় নষ্টগুলো হতো না। তো আমি এটা একটা বুঝতে চেষ্টা করলাম যে সামগ্রিক ব্যবস্থা বলতে কি বোঝানো হচ্ছে। তো প্রত্যেকটা সিস্টেম যদি এইভাবে সামগ্রিকভাবে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের পুরো বাংলাদেশের সরকার ব্যবস্থা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আন্তঃপরিবাহিতা নিশ্চিতকরণ। তো আন্তঃপরিবাহিতা এটা আমি অলরেডি বলা হয়েছে, তারপর আমি আবার বলতেছি যে আন্তঃপরিবাহিতা হলো একটা সিস্টেম বা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেন আরেকটা সিস্টেম বা অ্যাপ্লিকেশনের সাথে এপিআই অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে কথা বলতে পারে। এখানে আমরা ওয়েবসাইট থেকে অনেকে বলতে পারি যে না, ওয়েবসাইটে তো ডাটাটা দেওয়া আছে, কিন্তু ওয়েবসাইটের ডাটা দেওয়া থাকা আর যদি একটা অ্যাপ্লিকেশন এপিআই এর মাধ্যমে কনজিউম করা, দুটার মধ্যে বিস্তর ফারাক আছে। তো আমাদের উদ্দেশ্য হলো যেন একটা প্রোগ্রামের সাথে বা একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা প্রোগ্রাম এপিআই এর মাধ্যমে কথা বলতে পারে। তো সেটাকেই আন্তঃপরিবাহিতা বলা হচ্ছে। সেবা প্রক্রিয়া সহজীকরণের জন্য যে আমাদের একটা বিস্তর পার্থক্যটা কি, এটা যদি একটা উদাহরণ দিয়ে বলে দেন। জি, আমি যদি একটু বলি পার্থক্যটা কি। জি জি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। এক্সাম্পলটা হচ্ছে যে খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেম, খাদ্য অধিদপ্তরের একটা শস্য ক্রয়করণের একটা সিস্টেম। তো এইটার মাধ্যমে কি হচ্ছে আমি যদি একটু ব্যাখ্যা করে বলি যে ওখানে খাদ্যশস্যের জন্য কৃষকের একটা ডেটাবেস তৈরি করা হচ্ছে বা কৃষককে যাচাই করা হচ্ছে। তো খাদ্যশস্য একটা সিস্টেম এবং ইলেকশন কমিশনের এটা আরেকটা সিস্টেম। এইখানে যে যাচাইটা করা হচ্ছে, এই যাচাইটা কিন্তু কৃষকের বাড়ি গিয়ে করা হচ্ছে না বা ম্যানুয়ালি করা হচ্ছে না। এখানে তার এনআইডি থাকতেছে, তার ডেট অফ বার্থ থাকতেছে, আদার তথ্যগুলো থাকতেছে। এই তথ্যগুলোর মাধ্যমে আমরা কিন্তু সফটওয়্যারের ভিতরেই তার ডাটাগুলো আমরা ইলেকশন কমিশন থেকে নিয়ে আসতে পারতেছি। এবং এখন একজন কৃষক যখন রেজিস্ট্রেশন হচ্ছে, সেও তার তথ্যগুলো অথবা দিচ্ছে, সেই তথ্যের সাথে ইলেকশন কমিশনের যে তথ্য, সেই তথ্যগুলো আমরা ক্রস ম্যাচ করতে পারতেছি। এইটা কিন্তু মানে কি বলা যায়, অটোমেটিক্যালি হচ্ছে। এইটাই হলো আসলে ইন্টারঅপারেবিলিটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ধরেন এটা এখানে বর্তমান পরে বা এক্সিস্ট করে, কিন্তু আমি যদি চাই যে একজন প্রাথমিক শিক্ষকের তথ্য যাচাই করবো, বা কেউ একজন দাবি করলো যে আমি একজন প্রাথমিক শিক্ষক, সরকারি শিক্ষক, তা আমি এটা ভেরিফাই করবো কিভাবে? তো সেই ভেরিফাইয়ের জন্য আমাকে কি করতে হবে? হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাওয়া লাগবে অথবা সেখানে ফোন করা লাগবে। কিন্তু অটোমেটিক্যালি কোনো সিস্টেম এখন পর্যন্ত নাই। এটা আমি প্রাথমিক শিক্ষকের একটা এক্সাম্পল দিলাম। তো এই ধরনের সিস্টেমগুলো এখন কিন্তু আমাদের শিক্ষা অধিদপ্তরের যদি ডেটাবেস থাকে, তাহলে সেটার সাথে আমরা লিংক করে দিতে না, সেটাই, কিন্তু এর সাথে লিঙ্কটা করতে হবে, সেই লিঙ্কটা নাই, যেটা ওই এনআইডির ক্ষেত্রে বর্তমানে এক্সিস্ট করতেছে। তো আমাদের যেটা হলো যে সিস্টেমগুলো হয়তো অনেক ক্ষেত্রে আছে, বা যেমন আপনাদের কথা যদি আমি বলি, আপনাদের বেনিফিশিয়ারির জন্য একটা সেন্ট্রাল ডেটাবেস মনে হয় নাই, কিন্তু ইন্ডিভিজুয়াল ডেটাবেস হয়তো আছে। সে ল্যাকটেটিং মাদারের জন্য হয়তো একটা ডেটাবেস আছে, ভিজিটির জন্য একটা ডেটাবেস আছে। তো বিভিন্নটার জন্য হয়তো আলাদা আলাদা ডেটাবেস আছে, কিন্তু এই ডেটাটা সেন্ট্রালি হতে পারে নাই। এখন অন্য একটা দপ্তর বা আমাদের আইসিটি ডিভিশন বা অন্য কোনো মন্ত্রণালয় যদি জানতে চায় যে মহিলা বিষয়ক অধিদপ্তরের কারা কারা বেনিফিশিয়ারি, অথবা এক স্কিমের বেনিফিশিয়ারি কি অন্য স্কিম থেকেও বেনিফিট নিচ্ছে কিনা, তো এই জিনিসটা আমরা যাচাই করবো কিভাবে? তো এই জিনিসটা যাচাইয়ের জন্যই আসলে ইন্টারঅপারেবিলিটি দরকার। আমি বুঝাতে পেরেছি আশা করি। জি, ধন্যবাদ। তো সেবা প্রক্রিয়া সহজীকরণ, এসপিএস, এটাও একটা সরকারের এজেন্ডা। তো এইখানেও আমাদের বিএনডি যে প্ল্যাটফর্মটা, সেটা মিডলওয়্যার প্ল্যাটফর্মের সাথে কাজ করতে পারে।
তথ্য উপাত্তের পুনর্ব্যবহারের মাধ্যমে দ্বৈততা পরিহার করা। দ্বৈততা এটা একটা আমাদের পুরো বাংলাদেশের অনেক মন্ত্রণালয়ের জন্য আসলে প্রযোজ্য। দেখা যাচ্ছে যে এক একটা মন্ত্রণালয় এক একভাবে কাজ করে যাচ্ছে, অথবা একই জিনিস অনেক মন্ত্রণালয় তৈরি করতেছে, এরকম হচ্ছে। তো আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আমরা আমাদের বিসিসি থেকে বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা সিস্টেম বানিয়েছি, যেটা একটা শেয়ার সার্ভিস, যে e-recruitment.bcc.gov.bd। তো এইটার মাধ্যমে সকল মন্ত্রণালয় বা বিভাগ তারা তাদের নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারে। এখন বাংলাদেশের প্রায় 56টা বা 57টা মন্ত্রণালয় আছে, তারা সকলেই যদি আলাদা আলাদাভাবে নিয়োগ সিস্টেম তৈরি করে, সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটা সরকারের রাজস্ব ব্যয় নির্ধারণ করতে হবে। তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে সরকারের কিন্তু একই জিনিস আলাদা আলাদা মন্ত্রণালয় ইউজ করতেছে বা তৈরি করবে, তো এখানে রাজস্বের একটা বিশাল ব্যয় হবে, যেটা আসলে দরকার নেই বা যেটা আসলে আননেসেসারি। তো সেই ক্ষেত্রে সেন্ট্রালাইজ বা কোনো শেয়ার সার্ভিস যদি আমরা শুরু করতে পারি, সেইটা বাংলাদেশ সরকারের জন্য কার্যকর একটা ভূমিকা পালন করবে। তো এটাই আমি বলতে চাচ্ছি যে দ্বৈততা যেন আমরা সকল ক্ষেত্রে পরিহার করতে পারি, এটা আমাদের বিএনডি নির্দেশিকার একটা প্রধান উদ্দেশ্য। তো আমি দুইটা কমিটির কথা বলেছিলাম, একটা হলো বিএনডি এর বাস্তবায়ন কমিটি, আর একটা হলো বিএনডি এর কারিগরি কমিটি। তো বিএনডি এর বাস্তবায়ন কমিটির এখানে সদস্যদের একটা লিস্ট দেওয়া আছে, তো আমি এই লিস্টের বিস্তারিত গেলাম না, আপনারা যেহেতু প্রেজেন্টেশন স্লাইডগুলো পাবেন আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। আমি শুধু সভাপতি হিসেবে থাকতেছি যে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব স্যার, আর সদস্য সচিব হিসেবে থাকতেছেন আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব। তো কমিটিতে কারা আছে সেটার থেকে আমাদের এখানে জানার মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের আসলে এই কমিটিগুলো কি কাজ করবে সেটা আমাদের একটু জানা দরকার। তো প্রথম যে কার্যক্রমটা হিসেবে বলা আছে বাস্তবায়ন কমিটিতে, যে বিএনডি কার্যক্রম চলমান রাখার জন্য কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা। তো স্ট্র্যাটেজিক প্ল্যানিং আসলে বলতে কি বোঝানো হচ্ছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশ সরকারের পরিপ্রেক্ষিতে অথবা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হোল অফ দ্য গভর্নমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা। হোল অফ দ্য গভর্নমেন্ট একটা গ্লোবাল বা একটা কি বলা যায়, এটা একটা সার্বজনীন প্রক্রিয়া, কিন্তু প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা কাস্টমাইজেশনের দরকার হয়। তো এই বিএনডি এর বাস্তবায়ন কমিটিও যেটা করবে যে বাংলাদেশের জন্য কি ধরনের স্ট্র্যাটেজি হলে ভালো হয়, সেখানে কোনো কাস্টমাইজেশন করার দরকার পড়বে কিনা, সেগুলো ওনারা এখানে সাজেস্ট করবেন। তাছাড়াও এই সংক্রান্ত যদি কোনো নির্দেশিকা বা কোনো নীতিমালা বা কোনো আইন করার দরকার পড়ে, সেটাও বাস্তবায়ন কমিটি আসলে সাজেস্ট করবে। তো পরিকল্পনা ওনারা দিবেন, পরিকল্পনা দেওয়ার পর সেই পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বাস্তবায়ন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কার্যকর পদক্ষেপের ভিতরে আমি যদি উদাহরণ হিসেবে একটা বলি, এখানে ওনারা ডিফাইন করে দিবেন যে কোন কোন মন্ত্রণালয়ের কি কাজ, অথবা মন্ত্রণালয়গুলো বিএনডি এর যে ফ্রেমওয়ার্ক বা বিএনডি এর যে গাইডলাইন নির্দেশনা এগুলো ঠিকমতো প্রতিপালন করতেছে কিনা সেগুলো আসলে দেখভাল করবেন। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ সরকারের সর্বোচ্চ বিভাগ, তো এই সরকারের সর্বোচ্চ বিভাগ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের বিএনডি এর জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেটাও আসলে ওনারা এখানে স্পেসিফাই করে দিবেন। তাছাড়াও সরকারের কারিগরি বিভাগ বা আইসিটি বিভাগ হিসেবে আইসিটি বিভাগ অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এনাদের কি কি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ভূমিকা থাকবে সেটাও আসলে ওনারা স্পেসিফাই করে দিবেন। তো কার্যকর পদক্ষেপের ভিতরে এই জিনিসগুলো এখানে থাকতেছে। তৃতীয়ত বিএনডি এর স্ট্যান্ডার্ড, গাইডলাইন এবং মূলনীতি, যেগুলো আমার প্রথম বক্তা কিছুটা বলে গিয়েছেন যে এগুলো আসলে কিভাবে পালন করা হচ্ছে বা আদৌ পালন করা হচ্ছে কিনা, ঠিকমতো মেনে চলা হচ্ছে কিনা। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের যখন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে, বা যখন কোনো সফটওয়্যার প্রকিউর করা হচ্ছে, বা যখন কোনো হার্ডওয়্যার বা গুডস প্রকিউর করা হচ্ছে, তো এগুলো প্রকিউর করার সময় যাচাই বাছাই করা হচ্ছে কিনা বা নিয়ম নীতিগুলো ঠিকমতো মেনে চলা হচ্ছে কিনা, তো সেগুলোর জন্য ওনারা একটা নির্দেশনা দিবেন। আর 4 নম্বর হিসেবে যদি বলি যে বিভিন্ন মন্ত্রণালয় ডিজিটাল আর্কিটেকচারের মধ্যে সমন্বয় ঘটানো। এখানে আমার প্রথম বক্তা অলরেডি বলে গিয়েছেন যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ থাকবে। তো আমি ধরে নিলাম মহিলা বিষয়ক মন্ত্রণালয় তার একটা ডিজিটাল আর্কিটেকচার রোডম্যাপ বানালো, আবার যদি খাদ্য অধিদপ্তরের কথা বলি তারও একটা রোডম্যাপ বানালো। তো এই যে আলাদা আলাদা মন্ত্রণালয়ের ভিতরে যেসব ডিজিটাল আর্কিটেকচার করছে, তো তারা নিজেরা পরস্পর কমিউনিকেশন ঠিকমতো করতে পারতেছে কিনা, এটাকে এনশিওর করার জন্য ওনারা কিছু সমন্বয় সাধন করবেন। তো আমি মন্ত্রণালয়ের ডিজিটাল আর্কিটেকচারটা আরেকটু যদি এক্সপ্লেন করি,